ওকে, সো বেসিক্যালি আমরা ডিউরিং দ্য মিড টার্ম আমরা হচ্ছে সেমাফোর পর্যন্ত দেখছিলাম। এই চ্যাপ্টার 4 এর প্রসেস সিনক্রোনাইজেশন যে চ্যাপ্টারটা ছিল, এখানে আমরা সেমাফোর ইমপ্লিমেন্টেশন এই কোডগুলো দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা এটারই রেস্ট অফ দা রিমেইনিং পার্টটা কভার করার চেষ্টা করবো আল্লাহ দিলে। সো আমরা যেটা দেখবো যে অ্যাপ্লিকেশন অফ সেমাফোর বাউন্ডেড বাফার প্রবলেম। সো বাউন্ডেড বাফার প্রবলেমটা কি, আমি বেসিক্যালি এখান থেকে স্লাইডগুলো আমি এখানে নিয়ে আসছি। সো আমি এখান থেকে পড়াবো আপনাদের স্লাইডগুলাই, জাস্ট আমি ওয়ান নোটে নিয়ে আসছি। সো বাউন্ডেড বাফারের প্রবলেমটা কি, এটা সেই ক্লাসিক যে প্রডিউসার কনজিউমারের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটাই, ঠিক আছে, নাথিং নিউ। সো আমরা বেসিক্যালি যেটা দেখবো যে প্রডিউসার এন্ড কনজিউমার শেয়ার এ ফিক্স সাইজ অফ বাফার, যেটা আমরা আগেও দেখছি। প্রডিউসার জেনারেট পিস অফ ডেটা, মানে বেসিক্যালি একটা কমন একটা ইয়ে থাকে, স্পেস থাকে, এখানে একজন প্রডিউস করে রাখতে থাকে একটার পর একটা এমটি স্পেসে, আর একজন এই জায়গাগুলো থেকে একটা করে আইটেম কনজিউম করতে থাকে, বেসিক্যালি দ্য ওল্ড স্টাফ। বাট এটাকে আমরা প্রপারলি সিনক্রোনাইজ করার জন্য কাজ করব। সো এই কথাগুলো লেখা আছে, প্রডিউসার জেনারেটস পিস অফ ডাটা এন্ড পুট ইট ইন দা বাফার এন্ড স্টার্ট अगेन। তো এই জায়গা এই জিনিসটাকে আমরা বেসিক্যালি বাফার ডাকতেছি, আর কিছু না। এন্ড কনজিউমারের কাজ হচ্ছে রিমুভ ডাটা ফ্রম দ্যাট বাফার, যে কনজিউমার হচ্ছে একটা একটা করে আইটেম যখন দেখবে ফিল আপ করা আছে, বেসিক্যালি কনজিউমার এসে একটা করে আইটেম এখান থেকে কনজিউম করা শুরু করে ওয়ান এট এ টাইম। সো কনসার্ন ওয়ান হচ্ছে প্রডিউসার ওন প্রডিউস ডাটা হোয়েন দ্য বাফার ইজ ফুল, কনজিউমার ওন রিমুভ ডাটা হোয়েন দ্য বাফার ইজ এমটি। সো এখানে দুইটা কনসার্নের কথা বলা আছে, এই দুইটা কনসার্ন আসলে কি মিন করে, আপনাদের কারো কোনো আইডিয়া আছে? মানে কোনো চেষ্টা করতে পারেন যে বেসিক্যালি এই প্রবলেমটা আমরা আগেও একটু দেখছি হালকা, হালকা না বেশ ভালোভাবে দেখছি, দুইবার দেখছি। কোনো আইডিয়া যে এটা আসলে কি বলতে চাচ্ছে? ফার্স্ট কনসার্নটা কি একটু দেখেন তো, যে প্রডিউসার ওন প্রডিউস ডেটা হোয়েন দ্য বাফার ইজ ফুল, এটা আসলে কি মিন করতেছে স্যার? একটু কথা বলেন কেউ, আমি কি কানেক্টেড আছি? হ্যালো? জি স্যার। একটু কমিউনিকেট করেন, না হলে কিন্তু আসলে বুঝবেন না, মানে পরে তো প্রবলেম হবে। সো একটু একজন দুইজন যদি কথা বলেন তাহলে বাকিদের জন্য অ্যাকচুয়ালি হেল্পফুল হবে সেশনটা। সো এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, প্রডিউসার ওন প্রডিউস ডেটা হোয়েন দা বাফার ইজ ফুল। সো বেসিক্যালি এটা খুব সিম্পল একটা জিনিস, যে আপনার যদি বাফার ফুল থাকে, মানে একটা এই অ্যারেতে প্রত্যেকটা ইন্ডেক্সে যদি কোনো ইনফরমেশন অলরেডি প্রডিউস করা থাকে, তাহলে আসলে প্রডিউসার কিছু প্রডিউস করবে না। তো এখন এইখানে যেই জিনিসটা হচ্ছে যে এই যে জিনিসটা মেনটেন করার একটা বিষয় আছে, যে প্রডিউসার যেন যখন বাফার ফুল তখন যেন সে কোনো কিছু প্রডিউস না করে, এটা মেনটেন করা খুবই জরুরি। কারণ প্রডিউসার যদি না বুঝতে পারে যে এই বাফারটা ফুল আছে, এবং সে যদি আরো ট্রাই করে নতুন কোনো আইটেম প্রডিউস করতে এবং এই এক্সিস্টিং বাফারে রাখতে, তাহলে কি হবে, একটা ইস্যু হবে না? ধরেন একটা একটা ফ্যাক্টরি, আপনি চিন্তা করতে পারেন এই বাফারটাকে একটা ফ্যাক্টরির মতো। এখন এই ফ্যাক্টরিতে আপনি হইতেছে চারটা ঘর আছে, চারটা ঘরে চারটা প্রোডাক্ট রাখতে পারেন। এখন কোন একটা কারণে যে আপনার যে প্রোডাকশন টিমটা আছে, যারা নাকি প্রডিউস করতেছে, প্রোডাকশন টিম যারা নাকি প্রডিউস করতেছে, তারা আসলে বুঝলো না যে ফ্যাক্টরিতে আসলে চারটা ঘরে অলরেডি চারটা প্রোডাক্ট এক্সিস্ট করতেছে। তারা কি করলো, আরো বেশি প্রোডাক্ট প্রডিউস করা শুরু করলো, কিন্তু আপনার ফ্যাক্টরিতে তো ঘরই আছে চারটা। এখন এই চারটা ঘরে তো আপনি চারটার বেশি প্রোডাক্ট রাখতে পারতেছেন না এট এ টাইম। তো এখন যেটা হবে যে হয় আপনার পুরান প্রোডাক্ট গুলোকে ফেলে দিতে হবে, যেগুলো অলরেডি অলরেডি বানানো ছিল, অথবা নতুন যে প্রোডাক্ট গুলো বানাইছেন এগুলো হারায় যাবে বা লস্ট হবে। সো এটা কিন্তু প্রোগ্রামের ক্ষেত্রেও সত্য, যে আপনার প্রোগ্রামে কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ক্রিয়েট করবে যখন প্রডিউসার বুঝতে পারবে না যে তার বাফারটা ফুল আছে, এবং সে এটা না বুঝতে পেরেও সে বারবার করে প্রোডাক্ট বানানোর কাজটা করে যাবে। সো এটা হচ্ছে একটা কনসার্ন যেটা আমাদেরকে কেয়ারফুলি মনিটর করতে হবে, যাতে প্রডিউসার বুঝতে পারে যে বাফার ফুল থাকলে আমি কিছু বানাবো না। সেকেন্ড কনসার্নটা কি, কনজিউমার ওন্ট রিমুভ ডাটা হোয়েন দা বাফার ইজ এমটি। সো ধরেন এখন এই চারটা ঘরই লেটসে, আচ্ছা এটা তো মুছে গেছে, হ্যাঁ ফাইন। ধরেন এই চারটা ঘরই লেটসে এমটি আছে। এখন কনজিউমার, যে ধরেন আমরা যারা নর্মাল কনজিউমার আছে, এই যে রিসেন্টলি ধরেন যে কোনো প্রোডাক্টের স্কারসিটি তৈরি হয় বাংলাদেশে প্রায়। সো এখন কোন একটা কারণে আপনি যদি এমটি স্পেস গুলোতে এসে কোন একটা প্রোডাক্ট খুঁজতে চান বা কোন একটা প্রোডাক্ট পেতে চান, এটা কি পাওয়া পসিবল হবে? এই চারটা ফাঁকা ঘর থেকে কোনো প্রোডাক্ট পাওয়া পসিবল হবে যেখানে এই চারটা ঘরই ফাঁকা আছে? না স্যার। তো
সম্ভব হবে না, কিন্তু আপনি যদি ট্রাই করেন তাহলে কিন্তু আপনার প্রোগ্রামে এরর হবে। আপনারা অনেক সময় দেখছেন কিনা আমি জানি না, যে আপনাদের হইতেছে কোন একটা ফাঁকা জায়গা যদি অ্যাক্সেস করার ট্রাই করেন, বা কোন একটা যেই জায়গায় আসলে কোনো ডেটা নাই সেই জায়গাকে যদি রেফার করতে থাকেন কোন একটা ভ্যারিয়েবলে রেফারেন্স করে, তখন কিন্তু আপনাকে নাল পয়েন্টার এক্সেপশন দেওয়া শুরু করে, যে ওই জায়গায় আসলে কিছু নাই, আপনি যেটা খুঁজতে চাচ্ছেন ওই জিনিসটা আসলে ওই জায়গায় এক্সিস্ট করতেছে না। সো এটাও এই সেম জিনিসটা, যে কনজিউমার ওন্ট রিমুভ ডাটা হোয়েন দ্য বাফার ইজ এমটি। সো আপনি এমন জায়গায় ডাটা খুঁজতেছেন যেখানে আসলে ডাটা এক্সিস্টই করে না। সো এটাও আমাদের জন্য এটা খুব কেয়ারফুলি, এটা এটা একটা বড় কনসার্ন, যাতে কনজিউমার কখনোই এমন কোন জায়গায় ডাটা খোঁজার চেষ্টা না করে যেখানে আসলে বাফারটা এমটি। এমন সময় ডাটা খোঁজার চেষ্টা কনজিউমার করতে পারবে না যখন বাফারটা এমটি, মানে কনজিউমারকে অবশ্যই ডাটা খুঁজতে আসতে হবে যখন বাফারে কোনো ডাটা এক্সিস্ট করবে। যদি বাফারে কোনো ডাটা না থাকে তাহলে কনজিউমার কোনোভাবেই যেন বাফার থেকে কোনো ডাটা অ্যাক্সেস করতে না আসে, বা বাফার থেকে কোনো ডাটা কনজিউম করতে না আসে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড কনসার্ন। তো এই দুটা কনসার্ন অলরেডি আমরা বুঝে ফেলছি, এবং আমাদের আসলে এই কোডটা অনেকবার দেখা হয়ে গেছে, যে প্রডিউসার হচ্ছে একটা আইটেম প্রডিউস করে, দেন সে চেক করতে থাকে যে ইফ আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল বাফার সাইজ, মানে হচ্ছে কি, আপনার যদি আইটেম কাউন্ট সংখ্যা যদি বাফারের সাইজের সমান হয়ে যায়, যে এখানে বাফারের সাইজ হচ্ছে লেটস সে 4, আপনার এখানে আইটেমও আছে 4টা, তখন আমি কি করব? তখন কি আমি আর কোনো নতুন প্রোডাক্ট বানাবো? অবশ্যই বানাবো না। আমার অলরেডি 4টা ঘরে 4টা প্রোডাক্ট এক্সিস্ট করতেছে। তার মানে প্রোডিউসার তখন ঘুমায় যাবে, যে ভাই অনেকক্ষণ ধরে প্রোডাক্ট বানাইছি, আমি 4টা ঘর ফিল আপ করে প্রোডাক্ট বানাইছি, আমি এবার একটু ঘুমাই। সো এই ঘুমানোর সাথে এটা তো সে ঘুমায় যাবে যদি তার বাফারের সাইজ এবং বাফারের সাইজের সমান সংখ্যক প্রোডাক্ট সে বানায়। বাট যতক্ষণ না বানানো কমপ্লিট হবে এই বাফার সাইজের সমান সংখ্যক প্রোডাক্ট, ততক্ষণ সে কি করতেছে খেয়াল করেন, পুট ইট ইনটু দা বাফার। সো ধরেন আমি যদি এটা একটু সিমুলেট করার চেষ্টা করি যে কি হচ্ছে। সো ধরে নিলাম প্রথম ক্ষেত্রে আমার হচ্ছে এই বাফারটা এমটি অবস্থায় আছে। সো ওয়াইল ট্রু এর ভিতর প্রোডিউসার কোডটা কাজ করা শুরু করলো, একটা নতুন আইটেম প্রডিউস করলো এই লাইনটা দিয়ে, দেন চেক করলো আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল বাফার সাইজ কিনা। আইটেম কাউন্ট এখন কত? আইটেম কাউন্ট এখন বেসিক্যালি 0। ঠিক আছে, আইটেম কাউন্ট 0। সো আইটেম কাউন্ট এবং বাফারের সাইজ কত, এটা যদি আমার বাফার হয় তাহলে আমার বাফারের সাইজ হচ্ছে বেসিক্যালি, বাফার সাইজ হচ্ছে, আমি যদি লিখি 4। ঠিক আছে, সো এখন সে কি করতেছে? সো এখন সে যেটা করতেছে যে একটা আইটেম সে প্রডিউস করলো, চেক করলো ইফ আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল বাফার সাইজ কিনা। সো প্রথমে তো আইটেম কাউন্ট আমরা 0 দেখতেছি, বাফার সাইজ আমি 4 দেখতেছি। সো যেহেতু সমান না, তার মানে প্রডিউসারের ঘুমানোর সুযোগ নাই। সো সে কি করবে? পুট ইনটু বাফার, মানে এই যে একটা মাত্র একটা আইটেম প্রডিউস করছিল, এই আইটেমটাকে সে কি করবে? এই বাফারের এই ঘরে রেখে দিল। ভালো কথা। দেন সে আইটেম কাউন্ট 1 বাড়াইলো। আগে আইটেম কাউন্ট দেখেন প্লাস প্লাস করে আইটেম কাউন্ট 1 বাড়াইলো। ইফ আইটেম কাউন্ট যদি 1 হয় তাহলে হইতেছে সে কি করতেছে? কনজিউমারকে ওয়েক আপ করতেছে। এটা আমরা একটু পরে দেখি, আগে আমরা প্রডিউসারকে দিয়ে কিছু প্রোডাক্ট বানানোর কাজটা শেষ করি। সো এভাবে আবার আসলো, এভাবে আবার বানাবে, এখানে আরেকটা ভরে গেল, দেন এভাবে করে আরেকটা বানাইছে, দেন এভাবে করলো, দেন লাস্ট এটা বানাইলো, দেন 4। সো এখন দেখেন আইটেম কাউন্ট এবং বাফার সাইজ যখন সেম হয়ে যাবে তখন কি হবে? প্রডিউসার স্লিপে চলে যাবে, যে ঠিক আছে আমার অনেকগুলো বানানো হয়েছে, আমি হইতেছে এবার ঘুমাইতে পারি। দিস থিং ক্যান হ্যাপেন। এখন এই পার্টটুকু আমরা একটু পরে আসতেছি, এটাতে আমরা একটু পরে দেখতেছি। এবার দেখি যে মানে বেস্ট কেসে কি হইতে পারে সেটা আমরা আগে দেখতেছি। দেন হইতেছে কনজিউমার পার্টের অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, কনজিউমার এখানে কি করতেছে? কনজিউমার আসলো, কনজিউমার এসে দেখলো ইফ আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0, তাহলে হচ্ছে সে স্লিপে চলে যাবে। কিন্তু এখন আমার আইটেম কাউন্ট কি 0 আছে? আমার কিন্তু আইটেম কাউন্ট 0 না, আমার কিন্তু অলরেডি আমার বাফারে অলরেডি 4টা প্রোডাক্ট আছে। সো কনজিউমার কি করবে? কনজিউমার যেটা করতে পারে সে হচ্ছে একটা একটা করে আইটেম কনজিউম করা শুরু করবে। সো প্রথমে ধরলাম সে এই আইটেমটা কনজিউম করলো, দেন হচ্ছে সে এই আইটেমটা কনজিউম করলো, দেন হচ্ছে সে এই আইটেমটা কনজিউম করলো, দেন হচ্ছে সে এই আইটেমটা কনজিউম করলো। কনজিউম করার পরে আমাকে একটু দেখে বলেন তো, ইফ আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল, এবং এখানে কিন্তু বাই দিস টাইম ডিক্রিমেন্ট হওয়া শুরু করবে। দেখেন আইটেম কাউন্ট কিন্তু মাইনাস মাইনাস করতেছিল। সো 4 হয়ে যাবে 3, তারপরে 3 হয়ে যাবে 2, 2 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। দেন এখানে দেখেন তো বাফার সাইজ -1 বলতে কি বোঝাচ্ছে? কেউ একটু বলতে পারবেন আমাকে? মানে কনজিউমার আরো কনজিউম করার চেষ্টা করতেছে, এই ক্ষেত্রে কি হবে?
হ্যালো। স্যার বাফারটা এমটি হয়ে গেছে স্যার। বাফারটা এমটি হয়ে গেছে, বাট এখন আমার এখানে বাফার সাইজ কত ছিল ইনিশিয়ালি? স্যার বাফার সাইজ ইনিশিয়ালি 4 ছিল স্যার। মানে আমি তো স্যার ইনিশিয়ালি 4 ছিল, একটা একটা করে কনজিউম করতেছিলাম। আমি হ্যাপি পাথে চিন্তা করতেছি, একটা একটা করে কনজিউম করতেছি। 4টা ছিল, দেন একটা আইটেম কনজিউম করলাম, বা আইটেম কাউন্ট 3 হয়ে গেল, দেন আরেকটা কনজিউম করলাম, আইটেম কাউন্ট 2 হয়ে গেল, দেন আরেকটা কনজিউম করলাম, আইটেম কাউন্ট 1 হয়ে গেল, দেন আরেকটা কনজিউম করলাম, আইটেম কাউন্ট 0 হয়ে গেল। দেন স্যার এরপরে প্রোডিউসারকে ওয়েট করবো স্যার। হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে বেসিক্যালি আমরা হচ্ছে প্রোডিউসারকে ওয়েট করবো। কেন আমরা প্রোডিউসারকে ওয়েট করব? স্যার আরো প্রডিউস করার জন্য। মানে বেসিক্যালি আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা হচ্ছে প্রোডিউসারকে আবার কনজিউমার হচ্ছে উঠাই দিতেছে যে ঠিক আছে প্রোডিউসার, আমার বাফারে কোনো ডাটা নাই, তুমি আসো, তুমি হচ্ছে ডাটা প্রডিউস করো। আবার কি করবে, প্রোডিউসার হচ্ছে ডাটা প্রডিউস করা শুরু করবে। এবং এখন যখন প্রোডিউসার আরেকটা আইটেম প্রডিউস করবে তখন কি করবে, আমি যদি এবার এখানে এই এই জায়গাটাতে এই মার্কারটা দিয়ে একটু ইয়ে করি, এটা একটু মুছে নিই। আচ্ছা, ওকে, ফাইন। সো এখন কি করবে, প্রোডিউসার আসবে, প্রোডিউসার এসে একটা আইটেম প্রডিউস করবে। এখন আমরা এই পার্টটা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি কি হচ্ছে। এই এখান থেকে 0 থেকে আবার 1 হয়ে গেল আইটেম কাউন্ট, যখনই প্রোডিউসার একটা আইটেম প্রডিউস করলো। এখন দেখে বলেন তো, আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল 1 এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে? এটা আমরা সেকেন্ড একটা ওভারভিউ দেখতেছি। ফার্স্ট এটা তো হ্যাপি পাথে চিন্তা করলাম, আরেকটা ওয়ে হইতে পারে। এটা এটা কি আমরা করতে পারতেছি? আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল 1, এটা কি ট্রু হয়েছে? প্রোডিউসার একটা আইটেম ক্রিয়েট করে এখানে রাখছে, এটা কি কাজ করতেছে? Yes, sir. যদি একটা আইটেম ক্রিয়েট হয়, এখন আমি কি করতেছি নেক্সট স্টেপে, কাকে ওয়েট করতেছি? কনজিউমারকে কনজিউমার। ওয়েট করতেছি না? যে কনজিউমার তুমি উঠে আসো, অলরেডি একটা আইটেম প্রডিউস করা হয়েছে, তুমি এটা নিয়ে যাও। সো কি করবে কনজিউমার, কি করবে কনজিউমার, তখন এই কোডটা এক্সিকিউট করা, এই কোড ব্লকটা এক্সিকিউট করা শুরু করলাম। হোয়াইল ট্রু এর ভিতরে ঢুকলাম, ইফ আইটেম কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0, এই কন্ডিশন কি স্যাটিসফাই করবে? আইটেম কাউন্ট এখন কত? 1 স্যার। আইটেম কাউন্ট অলরেডি 1। সো কনজিউমার কি করবে, কনজিউমার হচ্ছে একটা আইটেম বাফার থেকে রিমুভ করে দিবে। রিমুভ করে দিয়ে এখানে যে 1টা লিখছিলাম বেসিক্যালি এটাকে সে 0 বানায় ফেললো। দেন সে কি, দেন দেন আবার সে কি করবে, আবার এখন কি করবে, মানে আইটেম কাউন্ট তো 0, এখন কি আর কনজিউমারে কনজিউম করা ঠিক হবে? No. তাহলে এখন সে প্রোডিউসারকে আবার ওয়েট করবে না? Yes, sir. সো এইভাবে করে জিনিসটা কাজ করতে থাকে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সিনক্রোনাইজেশনের একটা ইস্যু হয়। এই ইস্যুটা কি সেটা আমরা এই লাইনটা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। আমি আপনাদের সাথে এটা একটু এই ইস্যুটা নিয়ে একটু কথা, এই ইস্যুটা একটু এক্সপ্লেন করতেছি, আপনারা দেখেন, না বুঝলে আমাকে একটু বললেন। যদি ক্লাসে না বুঝেন স্যার একটু বারবার বললেন যে স্যার এই জায়গাটা বুঝতেছি না, বা এইখানে আমার প্রবলেম হচ্ছে। নাহলে কিন্তু অ্যাকচুয়ালি মানে আপনার প্রবলেম থাকলে কিন্তু পরবর্তীতে কিন্তু প্রবলেম পারসিস্ট করে যাবে, ঠিক আছে? এনিওয়ে, if consumer is interrupted just after checking the item count value and before the sleep, কি বলছে এটা খুব কেয়ারফুলি একটু পড়েন। if consumer is interrupted just after checking the item count, তার মানে এই যে কনজিউমারের কোড ব্লকটা, সে হইতেছে আইটেম কাউন্টটা চেক করতেছে ইকুয়াল ইকুয়াল 0 কিনা। এই লাইনটা এক্সিকিউট হওয়ার সাথে সাথে এই কোডটাকে আমি থামাই দিছি, আমি বলছি আমি আর কোড এক্সিকিউট করব না। কেয়ারফুলি নোটিস করেন যেটা করতেছি, যে এই কন্ডিশনটা চেক করছি, ভিতরে স্লিপ কলটা করতেই দেয়নি, ঠিক আছে? নরমালি যদি একটা বাফার খালি থাকে তাহলে কি কনজিউমার কনজিউম করতে আসবে? না স্যার। ঠিক আছে? সো কনজিউমারকে আমি জাস্ট আইটেম কাউন্টটা চেক করার সাথে সাথে, আইটেম কাউন্টটা হয়তো ট্রু হয়েছে, আইটেম কাউন্টটা ট্রু হয়েছে, কিন্তু তাকে আমি স্লিপ কল করতে দিই না, আমি প্রোগ্রামটা স্টপ করে দিছি, যে স্টপ রাইট নাও, ঠিক আছে? আমি একদম স্টপ করে দিছি। কি করছি, এটা করার পরে বিফোর দ্য স্লিপ কল and producer produces an item, it will call the wake up. সো এই জিনিসটা এখন দেখেন কি হইতেছে, কনজিউমারের কোড ব্লকটাকে থামাই দিছি, মিনহোয়াইল কি করছে প্রোডিউসার, কি করছে প্রোডিউসার একটা আইটেম ক্রিয়েট করছে বাই বাই, মানে নরমালি যেটা করে প্রোডিউসার একটা আইটেম ক্রিয়েট করছে, আইটেম ক্রিয়েট করে সে কি করছে দেখেন তো, একটা আইটেম ক্রিয়েট করলে প্রোডিউসার কি করে, প্রোডিউসার একটা আইটেম ক্রিয়েট করলে বাফারে যখন প্রথম একটা আইটেম চলে আসে
প্রোডিউসার কি করে? প্রোডিউসারের জবটা কি? কনজিউমারকে নোটিফাই করে না যে একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে, তুমি এটা নিয়ে যাও। Yes. Yes, sir. কিন্তু খেয়াল করেন, প্রোডিউসার যখন প্রোডিউসার আইটেম করার পর একটা ওয়েক আপ কল করবে, সে কি আসলে কনজিউমারকে উঠাইতে পারবে? একটু চিন্তা করেন তো। মিনওয়াইল কনজিউমারে করতো শুধু এই লাইনটা এক্সিকিউট করেই থেমে গেছিল, কিন্তু প্রোডিউসার যখন দেখছে বাফার খালি, একটা আইটেম প্রোডিউস করে কনজিউমারকে ঘুম থেকে উঠানোর চেষ্টা করতেছে। আমার কোশ্চেন হচ্ছে, প্রোডিউসার কি কনজিউমারকে উঠাইতে পারবে এই কেসে? না তো মনে হয় স্যার, কারণ এখানে তো কোনো মানে ওয়েক আপের নাই, মানে প্রডিউসার এখানে প্রডিউস করার পরে মানে কাউন্ট হচ্ছে বাড়ায় দিতেছে জাস্ট। অ্যাকচুয়ালি জিনিসটা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু মানে আরেকটা ডিফারেন্স সিনারিওতে বুঝাই। ধরেন আপনি একজন কনজিউমার, আপনি জাস্ট চেক করছেন এই ঘরগুলা, আপনি একজন কনজিউমার, লেটস সে রাকিব একজন কনজিউমার। রাকিব ইনিশিয়ালি এসে দেখছে যে এই ঘরগুলো ফাঁকা। রাকিব এই কন্ডিশনটা ট্রু পাইছে, ইকুয়াল 0। রাকিব এসে দেখছে আইটেম কাউন্টে কিচ্ছু নাই। এখন রাকিব ঘুমায় যাওয়ার আগেই রাকিবের কোডটা আমি থামাই দিছি, রাকিবকে আমি আর ঘুমাইতে দিইনি। রাকিব আসলে ঘুমাইতে পারে নাই, তার আগেই ঘুমানোর স্টেপটা রাকিবকে বলছি, রাকিব তুমি থামো, যাই করতেছিলা তুমি জাস্ট চেক করছো তো, এটা ট্রু পাইছো তো, তুমি থামো, এরপর আর কোনো স্টেপ নিবা না। তোমার ঘুমানো লাগবে আই নো, যেহেতু কোনো কনজিউম করার মতো কোনো প্রোডাক্ট নেই, বাট তুমি এখনই ঘুমাবা না। আমি রাকিবকে কমপ্লিটলি থামাই দিছি। মিনওয়াইল আরেকজন আসলো, লেটস সে আপনার আরেকজন কে আছেন একটু বলবেন? কারো একজন আছেন, কথা বলতেছেন? তাহমিদ, ওকে ফাইন। সো তাহমিদ লেটস সে কি করলো, তাহমিদ মিনওয়াইল দেখলো যে এই ঘরগুলা ফাঁকা, তাহমিদ এসে কি করলো, একটা করে আইটেম প্রডিউস করা শুরু করলো। সো যখন ফার্স্ট আইটেমটা তাহমিদ প্রডিউস করলো, তখন সে কি করলো, এই বাফারে এখানে রেখে দিল। এখন তাহমিদ সাথে সাথে কি করবে, তাহমিদ এসে রাগিবকে উঠানোর চেষ্টা করবে, কিন্তু রাগিব কি আসলে ঘুমাইছে? মিনওয়াইল না স্যার, ঘুমাই রাগিব তো ঘুমায় নাই, রাগিবের ঘুমের স্টেপটা আমি থামাই দিছি। তাহমিদ চেষ্টা করতেছে রাগিবকে উঠানোর, কিন্তু রাগিব তো ঘুমাইতেই পারে নাই। রাগিব যেহেতু ঘুমাইতেই পারে নাই, তাহলে রাগিবকে তো উঠানোর কোনো প্রশ্ন আসে না। সো এই জায়গাটাতে একটা ইস্যু ক্রিয়েট হবে যে রাগিবকে যে তাহমিদ উঠানোর চেষ্টা করতেছে, এটা রাগিব জানতেই পারবে না। কারণ কি? কারণ রাগিব তো ঘুমাই নেই। কারণ রাগিব যখনই ঘুমাইতে গেছে তখনই আমি থামাই দিছি, আমি বলছি রাগিব তুমি থামো, আমি জানি তোমার এখন ঘুমানো উচিত, কিন্তু তুমি এখন ঘুমাবা না। তোমাকে এই ব্লকের পরে, এই লাইনের পরে আর কোনো এক্সিকিউশন আমি করতে দিব না, ঠিক এই লাইনটার পরে, ঠিক আছে? সো দেখেন এই কথাটি কিন্তু এখানে লিখছে, বাট দিস কল উইল বি লস্ট অ্যাজ নো কনজিউমার ইজ স্লিপিং ইয়েট। তার মানে রাগিব এখনো ঘুমাই নেই, ঠিক আছে? এন্ড ইট উইল কন্টিনিউ টু প্রডিউস আইটেম, এন্ড তাহমিদ তার নিজের মতো করে আইটেম প্রডিউস করতে থাকবে, ঠিক আছে? প্রডিউস করতে থাকবে। ইভেন্চুয়ালি প্রডিউসার উইল স্লিপ হোয়েন দ্য বাফার ইজ ফুল। তার মানে কি, তাহমিদ বানাইতে বানাইতে যখন এই 4টা ঘর ফিল আপ হয়ে যাবে, যখন ফিল আপ হয়ে যাবে তখন হইতেছে তাহমিদ থেমে যাবে। এরপরে কি বলছে, অন দ্য আদার হ্যান্ড কনজিউমার উইল অলসো স্টে ইন স্লিপ অ্যাজ প্রডিউসার ওন কল ওয়েক আপ। এখন দেখেন এখানে কি হইতেছে, যে বেসিক্যালি তাহমিদ তো তাহমিদের মতো 4টা প্রোডাক্ট বানায় ঘরে রেখে দিল, ভালো কথা, কিন্তু রাগিব কি কনজিউম করার জন্য রেডি? ধরেন এরপরে রাগিবকে আমি বললাম, ঠিক আছে রাগিব, তুমি এখন তোমার মানে তাহমিদের যেহেতু অলরেডি কাজ শেষ, সে তো ঘুমাই গেছে, তাহমিদ তো অলরেডি স্লিপিং। কেন স্লিপিং? কারণ 4টা ঘর ফিল আপ, তাহমিদের আর কিছু করার নাই। এবং মিনওয়াইল আমি রাগিবের এই কোডটাকে বললাম, ঠিক আছে রাগিব, তুমি একটু আগে ঘুমাইতে চাচ্ছিলা, তুমি এখন ঘুমায়া যাও। বাট এখন কি রাগিবের আসলে ঘুমায় থাকার কথা ছিল? হ্যালো, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার যেহেতু স্যার স্লিপ হয় নাই, তো হচ্ছে প্রডিউস করলে কি কনজিউম হয়ে যাবে না? না, দেখেন আমি আপনাকে বলি, আমি আপনাকে এই লাইনে থামাই দিছি রাগিব, আমি আপনাকে কোন লাইনে থামাইছি একটু বলেন তো? এই লাইনটাতে থামাই দিছি। হ্যাঁ স্যার। ইফ ব্লকের এই লাইনটাতেই শুধু এক্সিকিউট করছেন, আপনি কি ভিতরে ঢুকতে পারছিলেন? না স্যার। তো আপনার কাছে বেসিক্যালি আপনি যখন এই কন্ডিশনটা চেক করে ফেলছেন, তার মানে এই কন্ডিশনটা একটা টাইমে ট্রু পাইছিলেন লাস্ট টাইম যখন এটা চেক করছিলেন। জি স্যার। কারণ লাস্ট টাইম তাহমিদ প্রডিউস করার আগে কি এই ঘরটা পুরাটা ফাঁকা ছিল না? তাহমিদ প্রোডাকশন শুরু করার আগে কি ঘরটা ফাঁকা ছিল না? জি স্যার, এমপি ছিল। তাহমিদ মিনওয়াইল কি করছে, প্রডিউস একটার পর একটা করে গেছে, কিন্তু আপনাকে তো আমি কাজ করতে দেই না, আপনাকে শুধু এই কন্ডিশনটুকু দেখায় রাখছি। তাহমিদ প্রডিউস করে ঘুমায় গেছে,
এখন যখন আমি আপনাকে বলবো ঠিক আছে রাগিব তুমি তো ঘুমাইতে যেতে চাচ্ছিলা, তুমি ঘুমাইতেই যাও, মানে আপনি যেইখানে কাজটা শেষ করছিলেন যতটুকু শেষ করলেন ঠিক তারপর থেকে আপনি আবার কাজ শুরু করতে পারবেন। এখন তারপরের কাজ আপনার কি করার কথা ছিল? ও আচ্ছা স্যার, বুঝতে পারছি। মানে উই লাইনের পরে আমার হচ্ছে প্রোডিউসার প্রডিউস করছে, দেন হচ্ছে আমার এই স্লিপে হচ্ছে মানে ইফ ব্লকের ভিতরে ঢুকছে আর কি। বেসিক্যালি ইফ ব্লকটা তো লাস্ট টাইম যখন ঘর খালি ছিল, তার মানে কি আপনার তো ঘুমায় যাওয়াই উচিত নাকি? জি স্যার। লাস্ট টাইম যখন আপনি এখানে চেক করছেন, আপনি দেখছেন 4টা ঘরই ফাঁকা, আপনি কি ঘুমাবেন না জায়গায় বসে থাকবেন? স্যার ঘুমাবেন। মানে ঘর যদি ফাঁকা থাকে আপনার তো কনজিউম করার কিছু নাই, তাই না? আপনার তো মানে মানে কনজিউম কখন করবেন? যখন ঘরে কিছু আইটেম থাকবে, তাই তো? জি স্যার। আপনি এখন যদি চেক করেন আইটেম কাউন্ট কত? 0 না? 0। এই অবস্থায় আমি কি করতেছি, এইটুকু চেক করার পরে আপনার এক্সিকিউশন আমি থামাই দিছি, ফোর্সফুলি স্টপ করে দিছি কোনোভাবে। এখন যখন আইটেম কাউন্ট গুলো 0, এই সময় কি প্রোডিউসার এসে কাজ করা শুরু করবে না? একটা আইটেম প্রডিউস করবে না? লেটস সে তাহমিদ এসে একটা আইটেম প্রডিউস করবে না? জি স্যার। প্রডিউস করার পরে তাহমিদ কি চেষ্টা করবে? আইটেম কাউন্ট যেহেতু 1, তাহমিদ কি করবে? আপনাকে উঠানোর চেষ্টা করবে না? কিন্তু আপনি কি ঘুমাইছেন? আমি কি আপনাকে ঘুমাইতে দিছিলাম? এই লাইনটার পরে না স্যার। আমি আপনাকে ঘুমাইতে দেই নাই। যেহেতু আমি আপনাকে ঘুমাইতে দেই নাই, সো তাহমিদ কি করবে? তাহমিদ তার মতো কাজ করে যাবে। ঠিক আছে, সে আপনাকে ডাকছে রাগিব উঠো। And উঠবেন কি উঠবেন না সেটা তো আপনার ব্যাপার। আমি তো বুঝতেছি যে আপনি ঘুমাইতেই পারেন না, উঠার তো প্রশ্ন ওঠে না। সো তাহমিদ একটা ওয়েক আপ কল দিয়ে সে তার মতো করে যতক্ষণ পর্যন্ত না বাফার ফুল হবে সে কি করবে? তার মতো প্রোডাক্ট বানায় যাবে না? এটাই তো প্রোডিউসারের কাজ। তাহমিদ এজ এ প্রোডিউসার সেটাই তো প্রোডিউসার করবে। ইয়েস অর নো? জি স্যার। তাহমিদ বানায়, তাহমিদ তার কাজ শেষ করে সে ঘুমায় গেছে। এরপরে এসে আমি আপনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে রাগিব, তুমি অ্যাজ এ কনজিউমার লাস্ট লাইনটা এটা দেখছিলা, আমি জানি তুমি যেহেতু এই কন্ডিশনটা ট্রু পাইছো, তার মানে কি আপনি কি নেক্সট এই স্লিপটা দেখবেন না? আপনি তো এই লাইনটা অলরেডি একটু আগে দেখে ফেলছেন, আপনি কি আবার এটা দেখবেন? এই লাইনটা কি আবার দেখবেন? তা তো দেখবেন না। আপনার কি যেখান থেকে ইন্টারাপ্ট করছে ঠিক তারপর থেকে আগানো শুরু করবেন না? জি স্যার। তাহলে আপনি এখন কোথায় যাবেন? স্লিপে যাবেন না? স্লিপ স্লিপে যাবেন। তার মানে এখানে একটা ডেডলক ক্রিয়েট হয়ে গেল। মানে ডেডলক বলতে আমরা যেটা বুঝতেছি যে বেসিক্যালি আমরা কেউ নিজেদের কাজটা ঠিক মতো আর করতে পারতেছি না, আমরা একটা ঝামেলার মধ্যে আটকাই গেছি। ঠিক আছে, এখন তো আসলে কনজিউমারে ঘুমানোর কথা না, কারণ মিনওয়াইল যখন তাহমিদ সবকিছু বানাই গেছে, এখন আপনার উচিত কি ছিল রাগিব? এখান থেকে প্রোডাক্ট কনজিউম করা উচিত ছিল না? জি স্যার, কনজিউম করা উচিত ছিল। কিন্তু আপনি এখন কি করতেছেন? ঘুমাচ্ছেন। স্লিপে চলে গেছে। আপনি যদি স্লিপে চলে যান তাহলে কি আপনি যদি আর আপনাকে স্লিপ থেকে আবার কখন আমি ঘুম থেকে উঠাইতে পারবো? যখন এই জায়গাগুলা মানে 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 আপনি যদি স্লিপেই থাকেন তাহলে আপনি কনজিউম করবেন কিভাবে? তাই না? জি এটা কি স্যার। স্লিপ থেকে বের হওয়ার কোনো ওয়ে আছে আনলেস আপনাকে প্রোডিউসার ওয়েক করে দেয়? না স্যার, কোনো ওয়ে নাই, কারণ প্রোডিউসারের তো স্যার কাজ শেষ, আইটেম ই করে। এক্স্যাক্টলি। তো প্রোডিউসারের মতো 4টা প্রোডাক্ট ক্রিয়েট করে দিছে 4টা স্পেসে। কিন্তু আপনি যেহেতু স্লিপে আছেন, আপনাকে উঠাইতে পারে একমাত্র প্রোডিউসার, আর প্রোডিউসার আপনাকে কোনোভাবেই আর এখন উঠাবে না। কেন উঠাবে না? কারণ প্রোডিউসার তো দেখতেইছে যে এই 4টা ঘর ফিল আপ করা আছে। তাহলে এখন এখানে কি কারো দোষ আছে? না প্রোডিউসারের দোষ আছে, না কনজিউমারের দোষ আছে, তাই তো? কিন্তু এখানে একটা ডেডলক সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে যে এখানে প্রোডিউসার আর কোনো নতুন প্রোডাক্ট ক্রিয়েট করবে না, আর কনজিউমারও আর কি করবে না, কোনো প্রোডাক্ট কনজিউম করবে না। এই ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কনফিউশন? এনিওয়ান থাকলে বলেন স্যার। আচ্ছা, যেহেতু বলতেছেন না, সো আই থিঙ্ক যে নাই। So deadlock or starvation, এখানে 2 or more process can wait indefinitely for an event, এটাকে বেসিক্যালি ডেডলক বলতেছে। সো দেখেন আমাদের একটু আগে যেটা ছিল, একটা প্রোডিউসার ছিল, একটা কনজিউমার ছিল। প্রোডিউসার সব সময় ঘুমায় থাকবে যতক্ষণ সে দেখবে, আচ্ছা এটা তো খুব সুন্দর হয়ে গেল। হ্যাঁ, প্রোডিউসার সারাদিন ঘুমায় থাকবে যতক্ষণ দেখবে যে এই 4টা ঘর ফিল আপ, তাই তো? আর কনজিউমারকে যেহেতু আমরা একটু আগে আর ঘুম পাড়ায় দিছি, সো কনজিউমারও কি করবে? কনজিউমারকে তো উঠাইতেই পারতো একমাত্র, আচ্ছা কনজিউমারের জন্য আসলে বাফার টাকার দরকার নেই। সো কনজিউমার যে কনজিউম করবে এটা তো আসলে পসিবল হচ্ছিল না একটু আগের এক্সাম্পলে। কারণ কি? কারণ কনজিউমারকে ওয়েক করাই দিতে পারতো প্রোডিউসার, যেটা আসলে একটা
ক্রিটিক্যাল একটা যেই একটা মানে এক্সট্রাঅর্ডিনারি যে সিচুয়েশনটা আমরা এক্সপ্লেন করলাম সেটার কারণে কনজিউমার আসলে এতক্ষণ ধরে ঘুমাচ্ছে। সো এখানে বেসিক্যালি একটা ডেডলক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। সো এখানে কি বলছে, ইট অকার্স বিকজ টু প্রসেস ডিপেন্ড অন ইচ আদার ফর কজিং অ্যান ইভেন্ট ইন স্পেসিফিক ম্যানার। সো দেখেন প্রডিউসার ওয়েট করতেছিল যে কখন আমার এই বাফারটা খালি হবে, when the buffer gets empty, ঠিক আছে। আর কনজিউমার ওয়েট করতেছিল যে কখন তাকে প্রডিউসার ঘুম থেকে তুলে দিবে, যে কনজিউমার ওয়েট করতেছে যে প্রডিউসার যখন তাকে ঘুম থেকে তুলে দিবে তখনই সে যে একটা আইটেম, এক বা একাধিক আইটেম সেই বাফার থেকে অ্যাক্সেস করবে। বাট যেহেতু কেউই কারো কাজটা করতে পারতেছি না, কেউই কারো মানে ইনস্ট্রাক্টেড রেসপন্সিবিলিটিটা প্রপারলি ফুলফিল করতে পারতেছি না, তার জন্য একটা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করছে। মানে কেউই আসলে প্রোগ্রেস করতে পারতেছি না। ডেডলক বলতে আমরা যেটা বুঝবো যে আমাদের মাল্টিপল প্রসেসের মধ্যে যেই নেসেসারি ইনস্ট্রাকশন গুলো প্রসেস করা দরকার সেটা কেউই ঠিক মতো করতে পারতেছে না, সবাই স্টাক হয়ে আছে। এই যে স্টাক হয়ে থাকার যে ব্যাপারটা, মানে কেউই তার নিজের কাজটা ঠিক মতো করতে পারতেছে না, এই যে স্টাক হয়ে থাকার যে ব্যাপারটা, এটাই হচ্ছে ডেডলক। যেমন আমাদের গত বছর একটা টাইমে ইন্টারনেট কানেকশন ছিল না, তখন আমরা কি ছিলাম, আমরা সবাই স্টাক হয়েছিলাম, কারণ আমাদের কাছে রিসোর্স নাই। রিসোর্স না থাকলে আমরা কিভাবে কাজ করব, তাই না? দিস ক্যান বি এক্সাম্পল অ্যাজ ওয়েল। সো এখানে কি বলতেছে, এই এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি, এটাও একটা সিমিলার টাইপ অফ জিনিস। দেখেন কি করতেছে, P0 নামে একটা প্রসেস আছে, P1 নামে একটা প্রসেস আছে। P0 প্রসেস কি করতেছে, এই এস নামে যে একটা রিসোর্স আছে এটার উপর ওয়েট কল করতেছে। ওয়েট কল করলে কি হয়, কারো মনে আছে? এস এর উপর ওয়েট কল করলে কি হবে? এসটা ডিক্রিমেন্ট হয়ে যাবে না? লেটস সে এস এর ভ্যালু 1 আছে, এটার উপর ওয়েট কল করলে কি এটা 0 হয়ে যাবে না? হ্যালো স্যার? এটা কি সেমাফোর ওটা? জি জি স্যার, সেমাফোরেই তো আমরা তো এই যে শুরুই করলাম সেমাফোর দিয়ে। এই যে দেখেন অ্যাপ্লিকেশন অফ সেমাফোর বাউন্ডেড বাফার প্রবলেম। ও আচ্ছা, হ্যাঁ স্যার, আমরা হ্যাঁ ওয়েট কল করলে বেসিক্যালি আমার সেমাফোরটা 0 হয়ে গেল। তাহলে আবার এখানে এটা করছে কে? P0 করছে। আর P1 কি করছে? P1 যেটা করছে কিউ এর উপরে সে হইতেছে ওয়েট কল করছে। তাহলে কিউ এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 1, এটা কেটে হয়ে গেল 0, ঠিক আছে। এখন দেখেন এরপরে আমরা কিন্তু লাইন প্যারালালি আগাইলাম, ঠিক আছে, দুইটা লাইন প্যারালালি আগাইলাম। দেন নেক্সটে কি হচ্ছে দেখেন, ওয়েট কল করতেছে P0 কিউ এর উপরে। এখন কিউ কি অলরেডি 0 হয়ে আসছে না? হ্যাঁ অথবা না? 0 হয়ে আছে। আবার একইভাবে যদি আপনি এস এর দিকে তাকান, এস কি P1 যে ওয়েট কল করতে চাচ্ছে, এস কি অলরেডি 0 হয়ে আছে না? জি স্যার, এস 0। এখন P0 কি পারবে এই জায়গাটা এক্সিকিউট করতে আসতে, বা P1 কি পারবে এই জায়গাটা এক্সিকিউট করতে আসতে? না স্যার। কেন পারবে না? দুইটাই 0। দুইটাই 0 কেন? কেন কেন দুইজনই আটকায় গেল? ধরেন P0 এর কনটেক্সটে যদি চিন্তা করি, সে ওয়েট কল করতেছিল কিউ এর উপরে, যেটাতে অলরেডি P1 ওয়েট কল করে 0 বানাইছে। আমরা কিন্তু জানি যে যদি কোনোখানে সেমাফোরের ভ্যালু 0 থাকে তাহলে কি সেখানে কি একটা বিজি ওয়েটিং এর একটা কনসেপ্ট ছিল না, যে এখানে আমাকে ওয়েট করতে হবে, যখন আমি এসে দেখবো এই ভ্যালুটা 0, ওয়েটিং স্টেটে চলে যেতে হবে না 0 দেখলেই সেমাফোরের ভ্যালু? তাহলে P0 এসে কিউ এর ভ্যালুটা 0 দেখছে, P1 এসে এস এর ভ্যালুটা 0 দেখছে। তাহলে P0 বা P1 কেউই কি তাদের রিমেইনিং ক্রিটিক্যাল সেকশনে আসতে পারতেছে? না স্যার। এইখানে বেসিক্যালি কি হইতেছে, দুইজনই দুইটা রিসোর্সকে ধরে বসে আছে। সো বেসিক্যালি যেটা হইতেছে, আমি যদি একটু একটা ডায়াগ্রাম দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি। এখানে আমি রিসোর্স R1 আর এটাকে নাম দিলাম রিসোর্স R2। R1 দিয়ে লেটস আমি বুঝাইলাম লেটস আপনার এস, আর R2 দিয়ে বুঝাইলাম আমি কিউ কে, ঠিক আছে। সো P1 কাকে অ্যাক্সেস করে বসে আছে? রিসোর্স 1। P1 সেমাফোর এস কে অ্যাক্সেস করে বসে আছে। মানে এই অ্যারোর ডিরেকশন দেখে বুঝবেন এস মানে এস কার দিকে, মানে আমি যদি আচ্ছা রিসোর্স না লিখে এখানে এস আর কিউ লিখি, এটা বুঝতে তাহলে একটু বেটার হবে। এখানে আমি এস লিখলাম, এখানে আমি কিউ লিখলাম। কোডটার ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমি দেখাচ্ছি। এটা হচ্ছে P0, এটা হচ্ছে P1। আচ্ছা এখন আমাকে বলেন তো P0 কি করছে? প্রথমে সেমাফোর এস কে অ্যাকোয়ার করছে না? জি স্যার। তাহলে আমি অ্যারোর ডিরেকশনটা P0 এর দিকে দিলাম, যেহেতু এসটা P0 এর কাছে অ্যাকোয়ার করা, তাহলে
এস এর রিসোর্সের ডিরেকশনটা P0 এর দিকে দিলাম, আর এটা হচ্ছে কিউ। যদি আমার কিউ লেখাটা অনেক সুন্দর হয়েছে, আমি একটু সুন্দর করে লিখি, ঠিক আছে। সো এখন মিনওয়াইল পি কি করতে চাচ্ছে, P0 টা আবার কি করতে চাচ্ছে একটু দেখেন তো রাগিব। P0 কি করতে চাচ্ছে, কিউ কে নিতে চাচ্ছে না? জি স্যার, কিউ কে নিতে চাচ্ছে। কিউ কে নিতে চাচ্ছে, তাহলে কিউ থেকে P0 থেকে কিউ এর দিকে একটা অ্যারো যাবে, মানে সে রিকোয়েস্ট করতেছে এই রিসোর্সটার জন্য। কিন্তু এই কিউ কে অলরেডি কে অ্যাক্সেস করে রাখছে বলতে পারবেন? এই কিউটাকে স্যার P1 P1 অলরেডি অ্যাক্সেস করে আছে, তার মানে এই কিউ থেকে P1 এর দিকে একটা অ্যারো দিব, যেহেতু Q1 মানে কিউ অলরেডি অ্যাকোয়ার্ড বাই P1, এই জিনিসটা হয়েছে। আবার P1 কাকে অ্যাক্সেস করতে চাচ্ছি একটু বলেন তো এই লাইনে। আর এস কে অ্যাক্সেস করতে চাচ্ছে, তার মানে কি এখানে একটা ওয়েটিং স্টেট ক্রিয়েট হয়ে গেছে না? সবাই সবার জন্য ওয়েট করতেছে, ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? P0 ওয়েট করতেছে কিউ এর জন্য, P1 ওয়েট করতেছে এস এর জন্য। কিন্তু কেউই কি আসলে এখানে আগাইতে পারবে, কোনোভাবে প্রোগ্রেস করতে পারবে? কোনো সুযোগ আছে? P0 বা P1, প্রসেস 0 বা প্রসেস 1, কেউই কি P0 P1 দে, বাই দা ওয়ে গাইজ এগুলো কিন্তু প্রসেস, আরেকবার বলে দিলাম, P0 বা P1 এদের কেউ কি প্রোগ্রেস করতে পারবে এই প্রসেসগুলো এই সিচুয়েশনে? না স্যার। ইয়েস অর নো? তার মানে এখানে একটা ডেডলক ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। দিস ইজ দা, আপনাদেরকে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে আমি ডেডলকটা বুঝাইলাম। এটা নিয়ে কোনো কনফিউশন? সো দেখেন এখানে একটা কথা বলছে, স্টারভেশন প্রসেসেস ওয়েট ইনডিফিনিটলি উইদিন দ্য সেমাফোর। তার মানে এই যে দেখেন কিউ কে কে চাচ্ছে P0, আবার এস কে কে চাচ্ছে P1। আপনি যদি প্রসেসের জায়গায় নিজেদেরকে চিন্তা করেন আর রিসোর্স গুলোকে যদি খাবার চিন্তা করেন, আপনাকে যদি খেতে না দেয় আপনি কি অভুক্ত থাকবেন না? ধরেন P0 টা হচ্ছে রাগিব, P1 টা হইতেছে তাহমিদ। রাগিব খাবার হিসেবে চাচ্ছে কিউ কে, আর তাহমিদ খাবার হিসেবে চাচ্ছে এস কে। কিন্তু অলরেডি রাগিব হচ্ছে এস কে নিয়ে বসে আছে, আর তাহমিদ হচ্ছে কিউ কে নিয়ে বসে আছে। তার মানে আপনারা দুইজনই যেটা চাইতেছেন সেটা পাইতেছেন না। আপনাদের যেহেতু চাওয়া পূরণ হচ্ছে না, তার মানে আপনারা স্টার্ভ করতেছেন, আপনারা না খেয়ে আছেন। এই ব্যাপারটাকে আসলে বলতেছে এই রিসোর্সের ভাষায় স্টারভেশন, মানে প্রসেস ওয়েট ইনডেফিনিটলি উইদিন দ্য সেমাফোর। মানে P0 কন্টিনিউয়াসলি ওয়েট করতেছে কখন সে কিউ কে পাবে, P1 কন্টিনিউয়াসলি ওয়েট করতেছে কখন সে এস কে পাবে। occurs if we remove process from the list associated with a semaphore in LIFO last in first out order। মানে হচ্ছে যে ওই যে আপনাদের যে ইয়েতে থাকে স্ট্যাকে যেটা থাকে যে একটা একটা করে প্রসেসকে আইনে আপনি ইয়ে করবেন, পপ করে দেন, একটা করে রিসোর্স অ্যালোকেট করবেন, ওই ওয়েতে বেসিক্যালি এটা হয়। এটাই জাস্ট বলছে সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন। ওকে, সো ইউজ অফ, আচ্ছা এখানে একটু একটা কোশ্চেন করি। occurs if we remove process from the list associated with a semaphore in LIFO। এখানে একটু বলেন তো লিফোর কাহিনীটা কেন আসতেছে, মানে লিফো কেন বললো, স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে কেন ইন্ডিকেট করলো, এটা কি কোনো মানে কোনোভাবে রিলেট করতে পারেন? এটা কিন্তু আমরা প্রিভিয়াসলি পড়ছি, মনে আছে? প্রসেসের যে স্ট্যাক থাকে প্রত্যেকটা মানে প্রসেস গুলোকে আমরা যে স্ট্যাকের ভিতরে রাখতে থাকি, প্রসেসের বিভিন্ন এক্সিকিউশনের ইয়েগুলো, একটা প্রসেসের যে স্ট্যাক থাকে স্টাফ। আচ্ছা মানে লেটস সে ধরেন আমার যদি এক একটা প্রসেস ধরেন P1 P2 P3, আমি এগুলা কোথায় রাখবো? একটা স্ট্যাকে রাখতে পারি না ইয়ে করার জন্য, মানে এক্সিকিউট করানোর জন্য? Yes, sir. ওয়ান এট এ টাইম পপ করে বের করব। সো occurs if we remove processes from the list associated with the semaphore in LIFO, মানে যে লাস্ট ইন করছে তাকে ফার্স্ট আউট করব। সো এই জায়গাটার ভিতরে এই ধরনের সেমাফোর ইস্যুটা অকার করতে পারে। আচ্ছা, ইউজ অফ সেমাফোর ফর সলিউশন। সো আমরা এতক্ষণ যেই জিনিসটা দেখলাম প্রোডিউসার কনজিউমারে, সেটাকে সলভ করার জন্য কিছু টার্মিনোলজি আছে। solves the lost wake up call by using two semaphore। সো একটু আগে যেটা দেখলাম যে ওই যে প্রোডিউসার যে একটা আইটেম প্রোডিউস করে যে ওয়েক আপ কলটা দিত, এটা যে হারায় যেত, এটাকে সলভ করার জন্য দুইটা সেমাফোরে হেল্প নিছে, একটা হচ্ছে কাউন্ট ফিল, একটা হচ্ছে কাউন্ট এমটি। কাউন্ট ফিলটা কি করে, নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম ইন দা বাফার টু বি রিড। ঠিক আছে, এটা একটু ভালো করে দেখেন, নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম ইন দা বাফার টু বি রিড। আর কাউন্ট এমটি কি বলতেছে, নাম্বার অফ অ্যাভেলেবল স্পেস ইন দা বাফার
বুঝতে পারতেছেন যে কাউন্ট ফিল্ড দিয়ে কি বোঝাচ্ছে, যে একটা বাফারে কতগুলো আইটেম আছে যেগুলো রিড করা যাবে, আর কাউন্ট এমটি দিয়ে কি বোঝাচ্ছে যে বাফারে ঠিক কতটুকু ফাঁকা স্পেস আছে যেখানে একটা প্রডিউসার কিছু প্রডিউস করে রাখতে পারবে। সো ইফ প্রডিউসার ট্রাইস টু ডিক্রিমেন্ট কাউন্ট এমটি হোয়েন ইট ইজ 0 উইল বি পুট টু স্লিপ। তার মানে কি বোঝাচ্ছে একটু বলেন তো। হ্যালো, এমটি থাকলে আর কি প্রডিউসার স্লিপে যাবে। if producer tries to decrement count empty, count empty টা কি নাম্বার অফ অ্যাভেলেবল স্পেস ইন দা বাফার টু রাইট। সো ধরেন আপনার একটা বাফার আছে, ধরেন লেটস সে 2 সাইজের, ঠিক আছে, 2 সাইজের একটা বাফার আছে। প্রোডিউসার একটা আইটেম প্রোডিউস করলো, প্রোডিউস করার পর সে কি করবে বলেন তো, কাউন্ট এমটির ভ্যালু এটা প্রোডিউসার কি করবে, প্রোডিউসার এসে কি করবে, আমি প্রোডিউসারকে প্রো লিখলাম, ঠিক আছে, প্রোডিউসার একটা আইটেম প্রোডিউস করলো, তাহলে আপনার কাউন্ট এমটির ভ্যালু কত হয়ে যাবে বলেন তো। কাউন্ট এমটি ইনিশিয়ালি ছিল 2, প্রোডিউসার একটা আইটেম প্রোডিউস করলো, এখন কাউন্ট এমটির ভ্যালু কত হবে স্যার? স্যার 3 হবে। কি লিখছে দেখেন তো, প্রোডিউসার ট্রাইস টু ডিক্রিমেন্ট কাউন্ট এমটি, প্রোডিউসার নাম্বার অফ, দেখেন কাউন্ট এমটির কাজটা কি, নাম্বার অফ অ্যাভেলেবল স্পেস ইন দা বাফার টু রাইট, তাই তো। এখন প্রোডিউসার একটা আইটেম প্রোডিউস করার সাথে সাথে কাউন্ট এমটি মানে কতগুলো ঘর খালি আছে সেটার সংখ্যা কি বাড়বে না কমবে? কাউন্ট এমটি বলতে বোঝাচ্ছে বাফারে কতগুলো ঘর খালি আছে সেই জিনিসটাকে বোঝাচ্ছে। তাহলে প্রোডিউসার যদি একটা আইটেম প্রোডিউস করে তার মানে কাউন্ট এমটির ভ্যালু ডিক্রিমেন্ট হবে 1। আবার যদি প্রোডিউসার আরেকটা ভ্যালু প্রোডিউস করে, এখন কাউন্ট এমটির ভ্যালু কত হবে? 0 হয়ে যাবে। এখন প্রোডিউসার যদি আরেকটা আইটেম প্রোডিউস করার ট্রাই করে, তাহলে কি আমি তাকে প্রোডিউস করতে দিব আমার এই 2 ঘরের বাফারে? অলরেডি দুইটা জায়গায় দুইটা প্রোডাক্ট আছে, আমি কি প্রোডিউসারকে আরেকটা আইটেম প্রোডিউস করতে দিব? ইয়েস অর নো? না স্যার। যদি যখন আমি দেখতেছি যে ইফ প্রোডিউসার ট্রাই টু ডিক্রিমেন্ট কাউন্ট এমটি হোয়েন ইট ইজ 0, মানে এই কন্ডিশনে যদি প্রোডিউসার ট্রাই করে এটাকে ডিক্রিমেন্ট করার, আমি সাথে সাথে কাকে স্লিপে পাঠাই দিব? প্রোডিউসার টু স্লিপ, ঠিক আছে। এই জিনিসটা আমি বেসিক্যালি বলার চেষ্টা করতেছিলাম। সিমিলারলি when an item is consumed count empty will be incremented and producer wakes up. So এখন আমাকে বলেন তো, ধরেন আমার এখানে অলরেডি 2টা প্রোডাক্ট আছে, এখন এই কন্ডিশনে কনজিউমার আসলো, কনজিউমার এসে কি করবে বলেন তো, কনজিউমারকে আমি ছোট করে কন লিখলাম। সো কনজিউমার এসে এই প্রথম ঘরের আইটেমটাকে ধরেন লেটসে সে কনজিউম করে ফেললো, ঠিক আছে। তাহলে এখন নেক্সটে কি হবে, বলেন তো, কাউন্ট এমটির ভ্যালু কি 1 হয়ে যাবে স্যার। কাউন্ট এমটি সাথে সাথে কি হয়ে যাবে, সাথে সাথে 1 হয়ে যাবে। আর কাউন্ট এমটি 1 হওয়ার সাথে সাথে কি করবে দেখেন তো, when an item is consumed count empty will be incremented and producer wakes up, যে প্রোডিউসারকে বলবো যে একটা ঘর ফাঁকা হয়েছে, তুমি আসো একটা নতুন প্রোডাক্ট প্রোডিউস করো। জিনিসটা কি বোঝা গেছে? কাউন্ট এমটি কিভাবে কাজ করতেছে বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, সো কাউন্ট ফিল্টার কাজ কি তাহলে? কাউন্ট এমটি যদি বুঝে থাকি, নাম মানে কি বলতেছে, নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম ইন দা বাফার টু বি রিড। সো আমাকে একটু দেখে বলেন তো, যখন প্রোডিউসার সব পুরা ঘরটা ফিল আপ করে রাখছিল, ধরেন এখানে 2টা প্রোডাক্ট আছে, তাহলে কাউন্ট ফিলের ভ্যালু কত? যদি জিজ্ঞেস কাউন্ট ফিলের ভ্যালু কত যখন এখানে 2টা প্রোডাক্ট আছে? 2 হবে না? আর এই মিনওয়াইল এই টাইমে কাউন্ট এমটির ভ্যালু কত? 0। এই জিনিসটা কি বোঝা গেছে যে যখন কাউন্ট এমটির ভ্যালু 0 মানে বাফার আর কোনো জায়গায় খালি নাই, তখন কাউন্ট ফিলের ভ্যালু 2, যেটা মিন করতেছে বাফারে অলরেডি 2টা প্রোডাক্ট আছে। সো এই দুইটা ভ্যারিয়েবল কিভাবে কাজ করতেছে এটা বোঝা গেছে কিনা, এই 2টা সেমাফোর ভ্যালু কিভাবে কাজ করতেছে এটা বোঝা গেছে কিনা? আমরা কোড এক্সাম্পলটা দেখবো, বাট এটা কিভাবে কাজ করবে সেটার মেকানিজমটা বুঝাইতে পারছি কিনা? ইয়েস অর নো স্যার? জি স্যার। ওকে ফাইন। সো এখন আমরা দেখি এটাকে কিভাবে কাজ করানো হয়েছে। সো বেসিক্যালি এখানে কি কি নেওয়া হয়েছে দেখেন, সেমাফোর একটা নেওয়া হয়েছে, মিউটেক্স 1, মানে অলরেডি তো আমরা তো জানি সেমাফোরের কাজ কি, মিউটেক্স 1 কাউন্ট ফুল 0 কাউন্ট এমটি বাফার সাইজ। কাউন্ট এমটি কে কাউন্ট ফুল শুরুতে 0 কেন? এনি আইডিয়া?
স্যার কারণ পুরাটা তো খালি স্যার, মানে কনজিউম করার মতো তো কিছু নাই। এক্স্যাক্টলি, কাউন্টফুল মানে হচ্ছে যে নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম টু বি কনজিউম, ঠিক আছে? তো এখানে দেখেন নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম আসলে কিন্তু নাই, যে দেখেন নাম্বার অফ অ্যাভেলেবল আইটেম টু বি রিড ফ্রম দা বাফার, এটা কিন্তু ইনিশিয়ালি খালি। সো কাউন্টফুল এর ভ্যালুটা ইনিশিয়ালি 0, আর কাউন্ট এমটির ভ্যালুটা কি, ইকুয়ালস টু বাফার সাইজ। আমার এখানে বাফার সাইজ লেস আমি ধরছি 4, তার মানে কি এখানে 4টা ঘরই ফাঁকা আছে। সো এখানে কি হবে, এখানে দেখেন খেয়াল করেন, নরমালি কি হবে, একটা আইটেম প্রডিউস হবে, আইটেম প্রডিউস হওয়ার পরে কি হবে, ওয়েট কল করতেছে কাউন্ট এমটির উপরে। কাউন্ট এমটির উপরে যদি ওয়েট কল করে তাহলে এখানে কি হবে বলেন তো, কাউন্ট এমটির ভ্যালু তো এখানে 4 আছে, এখন যদি এটার উপর ওয়েট কল করি তাহলে কাউন্ট এমটির ভ্যালু কত হয়ে যাবে, 3 স্যার। 3 হয়ে যাবে, কারণ ওয়েট কলে ডিক্রিমেন্ট হয় আর সিগন্যাল কলে ইনক্রিমেন্ট হয়, এটা আমরা অলরেডি সেমাফোরের কনসেপ্ট থেকে দেখে আসছি। আচ্ছা, আমি এটা কল করলাম, দেন নেক্সট আমি কি করতেছি খেয়াল করেন, একটা ওয়েট কল করতেছি, ওয়েট কল করে কি করতেছি, মিউটেক্স এর ভ্যালু 1 ছিল, এটাকে 0 বানাই দিতেছি, বানাইলাম, ভালো কথা। পুট ইনটু দা বাফার, মানে যে আইটেমটা মাত্র বানানো হয়েছে, প্রোডিউসার বানাইছে, সে কি করতেছে, এটাকে একটা বাফারে রেখে দিল। রাখার পরে সে কি করতেছে, সিগন্যালটাকে কি করতেছে, আগে মিউটেক্স এর ভ্যালুটাকে 0 করছিল, এবার যেহেতু তার বাফারের মানে ক্রিটিক্যাল, যেহেতু এটাকে আমরা একটা ক্রিটিক্যাল সেকশনের মতো চিন্তা করতেছি, বাফারটাকে সেনসিটিভ, সো আমরা কি করতেছি, যখন ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন শেষ তখন আমি আবার রিসোর্সটা ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, মিউটেক্স এর ভ্যালু 1 হয়ে যাচ্ছে, ফাইন, আমি করলাম। দেন সিগন্যাল করে কাউন্টফুল কি করতেছি, কাউন্টফুল ছিল শুরুতে 0, সিগন্যাল করলে কাউন্টফুল এখন কত হয়ে যাবে, Anyone? প্লাস 1 স্যার। +1 হয়ে যাবে। এখন আপনাদেরকে আমি একটা কোশ্চেন করব, যে এই যে কোডটা যে আমরা দেখতেছি, এই কোডটা থেকে আসলে প্রিভিয়াস কোডটাতে কতটুকু ডিফারেন্স, বা আপনাদের যদি কারো কি কিছু মনে হচ্ছে কিনা, যে ধরেন আপনারা এই কোশ্চেন করবেন কিনা, যে স্যার কোনোভাবে কি কনজিউমারে সেই প্রোডিউসার কি ইন্টারাপ্ট করতে পারে কিনা, বা প্রোডিউসার যে কোনোভাবে কনজিউমার কি ইন্টারাপ্ট করতে পারে কিনা, এই ধরনের কিছু সম্ভব কিনা। আচ্ছা, সেই কোশ্চেনের অ্যান্সারটা একটু পরে দেন। সো আমরা বেসিক্যালি এই কোডটা আরেকটু ট্রেস করি। সো দেখেন আরেকটা আইটেম কি করলো, প্রোডিউসার প্রডিউস করলো, প্রোডিউসার প্রডিউস করার সময় আবার সেমাফোরের ভ্যালুটা 0 করে দিবে, দেন সে কি করবে, কাউন্ট ফুল, কাউন্ট এমটির উপরে আরেকটা ডিক্রিমেন্ট কল করবে, ডিক্রিমেন্ট কল করে এবার কাউন্ট এমটি 2 হয়ে যাবে। দেন মিউটেক্স এর ভ্যালু তো অলরেডি আমরা দেখলামই, যেহেতু সে ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতেছে, সে আরেকটা আইটেম প্রডিউস করছে, সে এখানে এটা রেখে দিল। দেন সে কি করবে, যখন তার কাজ করা শেষ ক্রিটিক্যাল সেকশনে, সে আবার এটার ভ্যালুকে 1 করে দিবে, এবং সিগনালে কাউন্টফুলের ভ্যালু কি করে দিবে, কাউন্টফুলের ভ্যালু সে হচ্ছে 1 ইনক্রিমেন্ট করে দিবে। সো কাউন্টফুলের ভ্যালু ছিল আগে 1, যেহেতু এখন দুইটা আইটেম আছে টু বি কনজিউম, সো কাউন্টফুলের ভ্যালু এখন হয়ে যাচ্ছে 2। এভাবে করতে করতে কি হবে, হ্যালো, একটা সময় 3 হবে, এখানে আরেকটা আসবে, প্রোডাক্ট আসবে, এবং এটা কেটে আমরা কি করব, এখানে আমরা 1 দিব। বেসিক্যালি এই সিমাফোরটা মানে বুঝতেই পারতেছেন, এটা আর আমি বারবার সিমুলেট করলাম না। সো একটা সময় কাউন্টফুলে কয়টা প্রোডাক্ট থাকবে, 4টা প্রোডাক্ট থাকবে, আর কাউন্ট এমটিতে খালি জায়গা থাকবে 0 সংখ্যক, এখানে 4টা প্রোডাক্ট থাকবে। আমরা অলরেডি সিমুলেশনটা দেখে ফেলছি, দুইটা দেখাই দিয়েছি, বাকিটা আপনারা করলেই পারবেন। সো এখন যখন এই জিনিসটা ফিল আপ হয়ে গেছে, এখন নেক্সটে কে আসবে কাজ করতে, কনজিউমার। কনজিউমার আসলো, কনজিউমার এসে সে কি করবে, ওয়েট কল করবে কার উপরে, কাউন্টফুলের উপরে। কাউন্টফুলের উপর যদি ওয়েট কল করে তাহলে কি কাউন্টফুল কি আগে ছিল, আমি এখানে এই ভ্যালুগুলো জাস্ট আরেকবার এখানে লিখে লিখি, কাউন্টফুল আমার সিএফ দিয়ে বুঝাইলাম, কাউন্টফুল আছে এখন 4, আর কাউন্ট এমটি সিই এটা হচ্ছে 0। সো কনজিউমার আসলো, কনজিউমার এসে কাউন্টফুলের উপর একটা ওয়েট কল করলো, ওয়েট কল করার পরে এটা 3 হয়ে গেল, দেন একটা মিউটেক্স কল করলো, এখন এখানে মিউটেক্স এর ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 হয়ে যাওয়ার পরে সে কি করবে, আইটেম টু বি রিমুভ ফ্রম দা বাফার, তার মানে এই যে এই জায়গাটা থেকে ধরেন একটা আইটেম রিমুভ করে দিল, কনজিউমার একটা আইটেম রিমুভ কনজিউম করলো, করার পরে সে সাথে সাথে কি করলো, যেহেতু তার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন করা শেষ, তো সে সিগন্যাল কল করে কি করবে, মিউটেক্স এর ভ্যালুটাকে 1 করে দিবে। এরপরে সে কি করবে, সিগন্যাল করবে, সিগন্যাল কল করতেছে কার উপরে দেখেন তো এবার, কাউন্ট এমটির উপরে। কাউন্ট এমটির উপরে যদি সিগন্যাল কল করে, সিগন্যাল করলে কি হয়, ভ্যালু ইনক্রিমেন্ট হয়, তার মানে এটা 1 হয়ে যাবে। এভাবে করে একটা সময় কি হবে, এটা একটা সময় এই পুরা জিনিস, এবার যদি কনজিউম আইটেম, এটা জাস্ট একটা আইটেমকে কনজিউম করতেছে, এই ব্যাপারটা লেখা আছে, এটা নিয়ে মানে আলাদাভাবে বথার্ড হওয়ার কিছু নাই। আবার কনজিউমার আসবে, আবার কি করবে, কাউন্টফুলের উপর একটা ওয়েট কল করবে, এভাবে করে 2 হবে,
1 হবে 0 হবে আর এভাবে করে কাউন্ট এমটি সংখ্যা আস্তে আস্তে কত হয়ে যাবে, আবার কাউন্ট এমটি সংখ্যা মানে বাফারটা আস্তে আস্তে আবার খালি হয়ে যাবে না কনজিউম করতে করতে, ইয়েস অর নো? ইয়েস স্যার। ঠিক আছে, আর মিনওয়াইল এটাকে কেটে হইতেছে সিমাফোর 0101 করতে করতে টগল করতে করতে যা হয় বেসিক্যালি রিসোর্স খালি হবে, সো আবার প্রোডিউসার আসবে। এখন কথা হচ্ছে যে স্যার এই যে উপরে একটু আগে যে একটা ঘটনা ঘটাইছিলেন যে এই ইফ কন্ডিশনের পরে আপনি হচ্ছে এই কনজিউমারের কোডটাকে থামাই দিছিলেন, এইখানে কি এইভাবে থামাই দেওয়ার মতো কি কোনো চান্স আছে কিনা, আমাকে এই কোশ্চেনটার অ্যান্সার দেন। এই কোশ্চেনটা আমি একটু আগে করতে যাচ্ছিলাম, বা কোনোভাবে কনজিউমার কি প্রোডিউসারের কাজ থামাই দিতে পারবে, বা প্রোডিউসার কি কনজিউমারের কাজকে কোনোভাবে থামাই দিতে পারবে? যদি না পারে সেটা কেন পারবে না? মানে একই প্রোডিউসার কনজিউমারেরই কিন্তু কোড, জাস্ট এবার আমরা সিমাফোরকে ইন্ট্রোডিউস করছি, কিন্তু সিমাফোর ইন্ট্রোডিউস করাতে আসলে সুবিধাটা কি হয়েছে আমাকে কেউ একটু বলতে পারবেন? এনিওয়ান জাস্ট একটু ট্রাই করেন, আপনারা অলরেডি এর থেকে কঠিন প্রবলেম পরীক্ষাও দেখছেন, সলভও করছেন, একটু ট্রাই করেন। মানে এখন কি সুবিধা হয়েছে সিমাফোর আসাতে আমাকে একটু বলেন, আমি বলে দিচ্ছি, ভুল হলে সমস্যা নেই, বাট একটু বলেন। স্যার স্লিপের ইস্যুটা নাই স্যার, কিসের ইস্যু নেই? স্লিপের ইস্যুটা স্যার, যে মাঝখানে স্যার দুইজনেই বন্ধ হয়ে যায় স্যার। কিভাবে এটা সম্ভব হইলো, এই জিনিসটা কিভাবে সম্ভব হইলো সেটা একটু বলেন তো। কেউ কাউকে ইন্টারাপ্ট করতেছে না স্যার। কেন ইন্টারাপ্ট করতে পারতেছে না, কেউ কাউকে কেন ইন্টারাপ্ট করতে পারতেছে না সেটা একটু বলেন তো। স্যার সবাই সবার স্যার ক্রিটিক্যাল সেকশন নিজে নিজে ইউজ করতে পারতেছে স্যার। বাফার তো কমন, সবাই সবার ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউট করতে পারতেছে, ঠিক কোন লাইনটার জন্য? স্যার ওয়েট লাইনটা স্যার, ওয়েট লাইনটা এখানে দুইটা আছে, এখানেও দুইটা আছে, ঠিক কোন ওয়েট লাইনটার জন্য সবাই নিজেদের মতো? এক্স্যাক্টলি মিউটেক্স এর জন্য, যে বলছেন মিউটেক্স এর জন্য, ইউ আর রাইট। সো খেয়াল করেন, প্রোডিউসার যখন একটা আইটেম প্রোডিউস করে বাফারে রাখার কাজটা করতে যাবে, সে একটা মিউটেক্স লক এনাবল করে নিচ্ছে, সে ক্রিটিক্যাল সেকশনটাকে লক করে ফেলতেছে। ওই যে লকিং মেকানিজম পড়ছিলাম না মিডের আগে, সো প্রোডিউসার যখন নাকি কোন একটা কিছু প্রোডিউস করে বাফারে রাখতে যাবে, সে কিন্তু এই ক্রিটিক্যাল সেকশনের যে পার্টটা এটাকে কিন্তু সে লক করে ফেলতেছে, এটাকে সে কমপ্লিটলি লক করে ফেলতেছে। সো এখন কোনোভাবে বাই এনি চান্স কনজিউমার যদি চেষ্টাও করে যে প্রোডিউসারকে থামাবে বা ইনস্ট্যান্ট ইন্টারাপ্ট করবে, এটা সে করতে পারবে না আনটিল অর আনলেস প্রোডিউসার এই জায়গাটা ছেড়ে দেয়, সিগন্যাল কল করে মিউটেক্সটাকে ছেড়ে দেয়। কনজিউমারের কোনোভাবেই সুযোগ নাই যে এই যে বাফার যে জায়গাটা আছে এই জায়গাটার ভিতরে কোনো ঘটনা ঘটানোর, এখান থেকে কনজিউম করার কোনো সুযোগ কনজিউমারের কাছে নেই। ভাইস ভার্সা ভাবে যখন কনজিউমার কোনো কিছু কনজিউম করার জন্য মিউটেক্স লকটাকে এনাবল করবে, কনজিউমার কোনো আইটেম এই বাফার থেকে কনজিউম করার জন্য যখন এই ওয়েট কলটাকে এনাবল করবে, তখন কি প্রোডিউসার পারবে নতুন কোনো আইটেম প্রোডিউস করতে? সেটা কিন্তু সে পারবে না। কেন পারবে না? কারণ অলরেডি কিন্তু কনজিউমার যখন এই ওয়েট কল করবে, আমার মিউটেক্সের ভ্যালু কনজিউমার যখন ওয়েট কল করবে, সে কিন্তু মিউটেক্সের ভ্যালুটাকে 0 বানাই দিবে। আর যখনই প্রোডিউসার চেষ্টা করবে যে এখানে কোনো একটা আইটেমকে প্রোডিউস করার জন্য, সে তো ওয়েট কল করতে এসে দেখবে মিউটেক্স 0, সে কি আর ওয়েট কল করতে পারবে? সে কি ক্রিটিক্যাল সেকশন ঢুকতে পারবে? সে পারবে না। সে তখন কি হবে, ওই যে বিজি ওয়েটিং এর যে কনসেপ্টটা ছিল না, ওই ওয়েটিং এ বসে থাকবে, যে যখন কনজিউমার কনজাম্পশন শেষ করবে, কনজাম্পশন শেষ করার পর যখন ক্রিটিক্যাল সেকশনটাকে ছেড়ে দিবে, যখন এই মিউটেক্সটাকে 1 করবে, সিগন্যালের মাধ্যমে ইনক্রিমেন্ট করে দিবে, অনলি তখন প্রোডিউসার এসে এই ওয়েট থেকে বেরিয়ে এসে আরেকটা আইটেম প্রোডিউস করার পরে বাফারে রাখতে পারবে। সো প্রবলেমটা কি সলভ হয়েছে কিনা, ইয়েস অর নো? জি স্যার হয়েছে। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার সাপোজ প্রোডিউসার একটা হচ্ছে আপনার আইটেম প্রোডিউস করে মিউটেক্সটা হচ্ছে ছেড়ে দিছে, তখন একটা আইটেম প্রোডিউস করার পরে কি স্যার ওটা কনজিউমার কনজিউম করে নিতে পারবে না? কারণ হ্যাঁ পারবে, তো অফকোর্স পারবে, অফকোর্স পারবে। মিউটেক্স যদি ছোটানো থাকে, মিউটেক্সের ভ্যালু যদি 1 থাকে, যখনই মিউটেক্সের ভ্যালু 1, সবসময় এটা মাথায় রাখবেন, মিউটেক্সের ভ্যালু যদি 1 থাকে, তখন আপনি যাকে ইচ্ছা তাকে কাজ করাইতে পারেন। আপনি চাইলে প্রোডিউসারকে এখানে অ্যাকশন আনতে পারেন, মানে অবশ্যই মাথায় রাখতে হবে যে প্রোডিউসার যদি মিউটেক্সের ভ্যালু 1 দেখে, এবং তাকে কিন্তু অবশ্যই আমার বাফারে কি করতে হবে, ফাঁকা জায়গা দিতে হবে। বাফারে ফাঁকা জায়গা প্রোডিউসার কিভাবে বুঝে বলেন তো? বাফারে যে জায়গা ফাঁকা আছে সেটা কিভাবে বুঝে, একটা প্রোডিউসার কিভাবে বুঝে যে বাফারে জায়গা ফাঁকা আছে? স্যার এমটি দিয়ে, এই যে কাউন্ট এমটি দিয়ে। সো মিউটেক্স এর ভ্যালু 1 ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম
আমার যে ওই যে বলছিলাম না আরো দুইটা সেমাফোর ভ্যালু, একটা কাউন্ট এমটি কাউন্ট ফুল, এটারও হেল্প লাগবে। সো প্রোডিউসার যখন দেখে যে কাউন্ট এমটির ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, কাউন্ট এমটির ভ্যালুটা অ্যাকচুয়ালি কি, গ্রেটার দেন 0। কাউন্ট এমটির ভ্যালুটা ইনিশিয়ালি কি, কাউন্ট এমটির ভ্যালুটা ইনিশিয়ালি কিন্তু বাফার সাইজ, মানে হচ্ছে পুরো বাফারটাই ফাঁকা। যখনই প্রোডিউসার দেখবে, ভালোভাবে মাথায় রাখেন, যখনই প্রোডিউসার দেখবে যে বাফারে জায়গা ফাঁকা আছে, মানে কাউন্ট এমটির ভ্যালু গ্রেটার দেন 0 আছে এবং মিউটেক্স এর ভ্যালু 1 আছে, তখন সে চাইলে কি করতে পারবে, প্রোডিউস করতে পারবে। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। এবং কনজিউমার যদি দেখে যে মিউটেক্স এর ভ্যালু 1, কনজিউমার যদি দেখে মিউটেক্স এর ভ্যালু 1 এবং সে যদি দেখে যে আপনার বাফারে কনজিউম করার মতো আইটেম আছে, অবশ্যই বাফারে কিন্তু কনজিউম করার মতো আইটেম থাকতে হবে। যদি বাফারে কনজিউম করার মতো আইটেম থাকে তাহলে সে কি করবে বলেন তো? তাহলে স্যার কনজিউম করবে যদি কাউন্ট ফুলে অ্যাট লিস্ট 1 ও থাকে। এক্স্যাক্টলি, কাউন্ট ফুলে যদি অ্যাট লিস্ট 1 ও থাকে তাহলে সে কনজিউম করতে পারবে। সো আমরা কি ওই প্রবলেমটা সলভ করতে পারছি যেখানে ইন্টারাপ্ট করে ঝামেলা হইতেছিল, ডেডলক হয়ে যাচ্ছিল? এই জিনিসটা হচ্ছে সেমাফোর দিয়ে প্রথম আমরা ডেডলককে প্রিভেন্ট করলাম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান, এনি কনফিউশন? ইউ ক্যান টেল মি যে স্যার আমি এই জায়গাটা বুঝি নাই। ঠিক আছে, সো আমি যদি এখানে একটু লিখে রাখি যে এটাও একটা ক্রিটিক্যাল সেকশন, জাস্ট লাইক এই যে লক, এই সেম জিনিসটা জাস্ট ডান পাশে আরেকবার লিখলাম, আর কিছু না। মানে রিমুভ ফ্রম বাফার এটা একটা ক্রিটিক্যাল সেকশনের মতো চিন্তা করতে পারেন, পুট ইনটু দা বাফার এটা একটা ক্রিটিক্যাল সেকশন, মানে একই, মানে মেইনলি বাফারের অ্যাক্সেস করার পার্টটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন। ঠিক আছে, বাফারে অ্যাক্সেস করে কেউ কনজিউমার কনজিউম করবে, প্রোডিউসার প্রোডিউস করবে, এই ব্যাপারটাকে আমরা বলতেছি ক্রিটিক্যাল সেকশন এক্সিকিউশন, আর কিছু না। ঠিক আছে, ওকে। সো এটা যদি বুঝি, তো এরপরে আরেকটা প্রবলেম আছে, অ্যাপ্লিকেশন অফ সেমাফোর রিডার রাইটার প্রবলেম। সো এখানে বেসিক্যালি কি বলতেছে, এটা খুব সোজা একটা জিনিস। সো মানে রিডার রাইটার দেখে কি মনে হচ্ছে, মানে জাস্ট আপনাদের থেকে একটু ফিলোসফিক্যাল একটু কথাবার্তা শুনি, মানে কি মনে হয় হোয়াট ইজ রিডার রাইটার, কি হবে এখানে? সো কি বলতেছে আমরা একটু পড়ি, যেহেতু আপনারা একটু ঘুমায় আছেন আমি বুঝতেছি, ফাইন। ডেটা ইজ, এটাই আজকে লাস্ট ডে, কালকে থেকে তো ইন পার্সন ক্লাস, সো ঘুমাইতে পারবেন না। সো এনিওয়ে, সো ডেটা ইজ শেয়ার্ড অ্যামং নাম্বার অফ প্রসেসেস। নরমালি হয় কি, আমরা কি এই লাইনটার সাথে পরিচিত? ডেটা ইজ শেয়ার্ড অ্যামং নাম্বার অফ প্রসেসেস, মনে পড়ে? ডেটা প্যারালেলিজম ছোটবেলায় পড়ছিলাম, খুব বেশি ছোটবেলা না কিন্তু মিড টার্মেই পড়ে আসছি, যে একটা ডেটা মাল্টিপল প্রসেসের মধ্যে সামটাইমস শেয়ার থাকতে পারে, পারে কিনা? ঠিক আছে, any number of readers may simultaneously read the data. সো এটা একটু চিন্তা করতে পারেন, ধরেন আমি যদি আপনাদেরকে একটা স্প্রেডশিট দেই, স্প্রেডশিটে যদি আপনাদেরকে রিড অ্যাক্সেস দেই, শুধু রিড অ্যাক্সেস, কিপ দ্যাট ইন মাইন্ড, একটা স্প্রেডশিট দিলাম, দিয়ে শুধুমাত্র স্প্রেডশিটের মধ্যে শুধু আপনাকে রিড অ্যাক্সেস দিলাম, আপনারা কি সবাই একসাথে পড়তে পারবেন না? 500 600 1000 যত মানুষ আছে। তো সেই জিনিসটাকে বলতেছে, দেখেন any number of readers may simultaneously read the data but only one writer can write to the data. তার মানে আমি যে স্প্রেডশিটটা দিছি, এসএস দিয়ে আমি স্প্রেডশিট বুঝাইছি, এই স্প্রেডশিটটা এভাবে কাজ করে যেখানে আপনারা 500 600 জন যত মানুষ আছে, এন সংখ্যক মানুষ এট এ টাইম রিড করতে পারেন। কিন্তু যখন এই স্প্রেডশিটে রাইট করার ব্যাপার আসবে, যেহেতু আমি স্প্রেডশিটের ওনার, ঠিক আছে, ফর দিস এক্সাম্পল কনসিডার করতেছেন যে আমি যেহেতু স্প্রেডশিটের ওনার, অনলি রাইট করতে পারে কি এই ক্ষেত্রে? আমি রাইট করতে পারি না অনলি? ইয়েস অর নো? আমি যদি স্প্রেডশিটের ওনার হই এবং আমি যদি আপনাদের সবাইকে রিড অ্যাক্সেস দিয়ে দিই, আপনারা সবাই যত মানুষ আছে সবাই রিড করতে পারেন, কিন্তু রাইট শুধু কে করতে পারবে? আমি একা না? ইয়েস অর নো? এই জিনিসটাই বলছে, দেখেন অনলি ওয়ান রাইটার ক্যান রাইট টু দ্য ডেটা, ইফ এ রাইটার ইজ রাইটিং নো রিডার ক্যান রিড। এবার একটা ঘটনা ঘটছে, এখানে কি বলতেছে যে আমি যখন রাইট করব তখন আপনি আসলে রিড করতে পারবেন না, মানে এট এ টাইম একটা ঘটনা ঘটবে, আমি যখন রাইট করতেছি তখন আপনি রিড করতে পারবেন না, যখন আমার রাইট করা শেষ হবে তখনই অনলি আপনি কি করতে পারবেন? রিড করতে পারবেন। সো দেখেন, ইফ এ রাইটার ইজ রাইটিং নো রিডার ক্যান রিড, ইফ অ্যাট লিস্ট ওয়ান রিডার ইজ রিডিং নো রাইটার ক্যান রাইট টু ইট। সো এইখানে আস্তে আস্তে জিনিসটা একটু ট্রিকি হওয়া শুরু করতেছে। সো দেখেন, যখন আমি কিছু রাইট করতেছি, আমি ব্যাপারটা আপনাদের রিলেটেবল করার জন্য এইভাবে একটু
একটু কন্টেক্সচুয়ালাইজ করার জন্য বলতেছি, ধরেন আমি কোন স্প্রেডশিটে আপনাদের রাইটিং মার্কিং আপডেট করতেছি, তো স্বাভাবিকভাবে আমি চাবো না যে আমি যখন মার্কগুলো আপডেট করতেছি আপনারা বসে মানে আপনারা হয়তো দেখেন বা মানে কি বলবো যে আপনারা হয়তো দেখেন, কারণ আগে তো মার্ক পুরোটা কম্পাইল করতে হবে, নাহলে আপনাকে যদি ওয়ান এট এ টাইম করে দেখায় তাহলে তো এটা ঠিক না। পুরো মার্কটা কম্পাইল করে তারপর আমি আপনাকে দেখাবো, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিওর। সো আমি কি করতেছি, যখন আমি রাইট করতেছি তখন স্প্রেডশিটটা আমি হাইড করে রাখতেছি যে না এখন কাউকে রিড করতে দিব না। যেই মোমেন্টে আমার রাইট করা শেষ হয়ে যাবে আমি স্প্রেডশিটটা সবার জন্য ভিউ অ্যাক্সেস দিয়ে দিব। তার মানে কি আপনারা এখন সবাই একসাথে রিড করতে পারবেন, ইয়েস অর নো? সিমিলারলি আপনারা যখন এই স্প্রেডশিটটা রিড করতেছেন আপনারা হয়তো বলছেন স্যার এখন প্লিজ আমরা সবাই স্প্রেডশিটটা দেখতেছি, আপনি কাইন্ডলি স্প্রেডশিটটা হাইড করেন না, আমরা আমাদের সব ডিটেইলস দেখে নিই তারপর আপনি হাইড করেন। সো বেসিক্যালি একজনও যদি বাকি থাকে 500 জনের মধ্যে যদি একজনও যদি রিড অপারেশন করতে থাকে আমি কিন্তু রাইট করতে পারবো না। আপনারা যদি 40 জন স্টুডেন্টের মধ্যে একজনও আমাকে বলেন যে স্যার আমি এখনো এই স্প্রেডশিটটা পড়ে শেষ করতে পারি নাই, আপনি প্লিজ রাইট করেন না, কারণ আমি জানি আপনি রাইট করতে গেলে আপনি স্প্রেডশিটটা হাইড করে ফেলবেন, কারণ এট এ টাইম ওয়ান এট এ টাইম কাজ করবে। যখন আমি স্প্রেডশিটে রাইট করব তখন আপনি রিড করতে পারবেন না, এবং যখন আপনারা আপনাদের ভিতর থেকে অন্তত একজনও রিড করতে থাকবেন তখন আমি রাইট করতে পারবো না। সো বেসিক্যালি এই জিনিসগুলাই বলছে যে ইফ অ্যাট লিস্ট ওয়ান রিডার ইজ রিডিং নো রাইটার ক্যান রাইট টু ইট, রিডার্স অনলি রিড রাইটার্স অনলি রাইট। তার মানে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রসেস যদি রিডেবল প্রসেস, একটা প্রসেসের কাজ একটা প্রসেস যদি হয় শুধু রিড অপারেশনের জন্য সে শুধু রিডই করবে, তাকে দিয়ে কিন্তু আপনি রাইট করাইতে পারবেন না। সিমিলারলি একটা প্রসেস P2 যদি শুধুমাত্র রাইটের জন্য বানানো হয় তাকে দিয়ে কিন্তু আপনি শুধু রাইটই করাইতে পারবেন, তাকে দিয়ে কিন্তু আপনি রিড করাইতে পারবেন না। সো এটাই বলছে রিডার্স অনলি রিড রাইটার্স অনলি রাইট। তার মানে একটা রিডার প্রসেস অনলি সব শুধু ডেটা রিডই করতে পারবে এবং একটা রাইটার প্রসেস শুধুমাত্র ডেটা রাইট করতে পারবে। এটা কখনোই হবে না যে একটা রিডার প্রসেস রাইট করতেও পারবে রিডও করতে পারবে এট এ টাইম, ঠিক আছে, ফর দিস সিনারিও অ্যাট লিস্ট। ওকে, সো এরপরে যেটা বলছে ভ্যারিয়েশন অফ দ্য প্রবলেম, রিডার রাইটার প্রবলেমের ভ্যারিয়েশন আছে। ফার্স্ট ভ্যারিয়েশনটা কি, নো রিডার উইল বি কেপ্ট ওয়েটিং আনলেস a writer has got the permission to use the data. No reader should wait for other reader to finish. So এই জায়গাটা আমি যদি একটু 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 কনটেক্সট দেওয়ার জন্য বলি, no reader will be keep waiting unless a writer has got the permission to use the data. তার মানে ধরেন এই স্প্রেডশিটটার এক্সাম্পলটাতে একটু ব্যাক করি। এই স্প্রেডশিটের ধরেন আপনাদের যে মার্কশিটের স্প্রেডশিটটা এটা ধরেন আপনাদের ক্লাসে 40 জনের সাথে শেয়ার করা, ঠিক আছে, আপনারা ক্লাসে 40 জন এটা শুধু রিড করতে পারেন। এখন 40 জনের ভিতরে একজনও যদি আমাকে বলে স্যার আমার এখনো এই স্প্রেডশিটটা পড়া শেষ হয় নাই, এটা যদি একজনও আমাকে বলে আমি কোনোভাবেই এই স্প্রেডশিটটাতে রাইট অপারেশন চালাইতে পারবো না, ঠিক আছে। অনলি তখনই চালাইতে পারবো যখন আপনারা সবাই বলবেন যে স্যার আমার এই স্প্রেডশিট পড়া শেষ, আপনি এখন চাইলে এখানে লিখতে পারেন। যখন আপনি এই কথাটা বলবেন তখনই শুধুমাত্র আমি এই স্প্রেডশিটের ভিতরে রাইট অপারেশনটা চালাতে পারবো। সো এই ফার্স্ট ভেরিয়েশনে রিডারদেরকে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হয়েছে, রিডারদেরকে একটু বেশি যত্নে রাখা হয়েছে। সো দেখেন নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ। সো এটাও একটা পয়েন্ট যে রিড অপারেশনের জন্য বেসিক্যালি অন্য মানে একজন রিডার অন্য আরেকজন রিডারের জন্য ওয়েট করবে না, মানে আপনারা সাইমালটেনিয়াসলি মানে প্যারালালি 40 জন একসাথে একটা স্প্রেডশিট রিড করতে পারেন। এই জায়গাটা এখানেই বলছে যে নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ, যে একজন রিডার পড়ে শেষ করবে তারপর আরেকজন রিডার আসবে, উই ডোন্ট নিড টু ডু দিস, সবাই একসাথে পড়তে পারবে, ঠিক আছে। সো এরপরে কি বলছে আরেকটা ভেরিয়েশন হয় সেকেন্ড ভেরিয়েশন, ওয়ান্স এ রাইটার ইজ রেডি the writer performs as soon as possible, no new readers can start reading। এই জায়গাটা দেখে বুঝতেছেন যে যখনই একটা রাইটার রেডি হয়ে যাবে, এখানে আমি আপনাদের সাথে একটু ডমিনেটিং বিহেভ করতেছি কনসিডারিং দিস স্প্রেডশিট এক্সাম্পল। এখানে এসে আমি কি বলতেছি যে আমার যখন লেখার প্রয়োজন হবে আমি তখন লিখবো, সো আপনাদেরকে তখন ওয়েট করতে হবে। সো এইটাই বলছে দেখেন ওয়ান্স এ রাইটার ইজ রেডি, মানে রাইটার যখন চাচ্ছে যে সে কিছু রাইট করবে, লেটস সে আমি চাচ্ছি স্প্রেডশিটে কিছু একটা রাইট করব, তখন আপনাদের কাউকে আর আমি পড়তে দিব না, আপনাদেরকে বলবো তোমরা এখন থামো, অনেক পড়ছো এবার থামো, আমি এবার রাইট করব, তোমরা এখন পড়তে পারবে না। সো এখানে রাইটার একটু ডমিনেটিং বিহেভিয়ার করে এই ভেরিয়েশনে, ঠিক আছে। সো এই জন্য দুইটা কেসে দুইটা ডিফারেন্ট প্রবলেম হয়। ফার্স্ট কেসে দেখেন রাইটার মে স্টার্ট,
রাইটার মে স্টার্ভ কেন? ধরেন আপনারা যদি এরকম করতে থাকেন যে পুরো সেমিস্টার ধরে আমাকে বলেন স্যার আমার স্প্রেডশিট পড়া শেষ হয় নাই, স্যার আমি স্প্রেডশিট এখনো পড়তেছি, যেটা পড়তে হয়তো আপনার সর্বোচ্চ 2 মিনিট দরকার ছিল, বাট আপনি স্টিল বলতেছেন না স্যার আপনি লেখা শুরু করেন না, আমি পড়তেছি। তো যতক্ষণ পর্যন্ত না আপনি আমাকে ফাইনাল রিলিজ দিবেন যে সবাই 40 জনই ক্লাসের, যতক্ষণ না আমাকে বলবে যে স্যার আমাদের সবার পড়া শেষ, একজনেরও পড়া বাকি নেই, তার মানে রিডার সংখ্যা 0, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি রাইট করতে পারতেছি না। সো এই ক্ষেত্রে কি হয়, রাইটার বসে থাকতে হয় যদি রিডাররা আমাকে সুযোগ না করে দেয় রাইট করার। সেকেন্ড কেসে কি হইতেছে, যেখানে আমরা রাইটারকে ডমিনেন্স দিতেছি, রিডার মে স্টার্ভ। রিডার মে স্টার্ভ কি হইতে পারে, যে ধরেন আমি আপনাদের মিডিয়ার খাতা দেখতে দেরি করতেছি, ঠিক আছে, মিডিয়ার খাতা কেটে ওই খাতা দেখে টেকে হইতেছে মার্ক উঠাচ্ছি, রাইট করতেছি, স্প্রেডশিটে মার্ক রাইট করতেছি। এখন এটা এতই দেরি করতেছি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছেন যে কখন স্যার মিডিয়ার মার্কসটা দিবে, কখন আমি রিড করবো। তার মানে কি, এজ এ রিডার আপনি স্টার্ভ করতেছেন। সো এই দুইটা কেস কি ক্লিয়ার? ভেরিয়েশন 1, ভেরিয়েশন 2, ফার্স্ট ভেরিয়েশন, সেকেন্ড ভেরিয়েশন। এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট স্প্রেডশিটের এক্সাম্পলটা কনটেক্সচুয়ালাইজ করছি। মানে ইজ ইট ক্লিয়ার? জি হ্যালো, স্যার। ওকে, ক্লিয়ার তো থাকেন স্যার, সমস্যা তো হয় পরীক্ষার হলে, কি করব। যাই হোক, সলিউশন টু ফার্স্ট ভেরিয়েশন, এখানে বেসিক্যালি যেটা করা হয়েছে যে দুইটা মিউটেক্স নেওয়া হয়েছে, একটা হচ্ছে রিড রাইট মিউটেক্স, আর ডাব্লিউ তে রিড রাইট বোঝাচ্ছে, আর একটা সেমাফোর নিচে মিউটেক্স নামে, আর রিড কাউন্ট নামে বেসিক্যালি যেটা বোঝাচ্ছে যে একটা কিপস ট্র্যাক অফ হাউ মেনি প্রসেস আর রিডিং দ্য অবজেক্ট, মানে আপনারা কয়জন স্টুডেন্ট হচ্ছে এই ডাটাটা রিড করতেছেন, মানে স্প্রেডশিটটা রিড করতেছেন, এটা হচ্ছে রিড কাউন্ট। আপনারা, আমি ধরলাম এট এ টাইম হয়তো 40 জনও রিড করতে পারেন। আর রিড রাইট মিউটেক্স কি বোঝাচ্ছে, কমন টু বোথ রিডার এন্ড রাইটার ফাংশন as mutual exclusion semaphore for writer, বেসিক্যালি মাল্টিপল রাইটারকে অ্যাক্সেস করে দেওয়া, এবং বোথ রিড এবং রাইটার দুইজনই আসলে এই সেমাফোরটা ইউজ করে, ঠিক আছে। আর মিউটেক্স এনশিওরস মিউচুয়াল এক্সক্লুশন when read count is updated। সো রিড কাউন্ট যখন আপডেট হয়, বেসিক্যালি রিড কাউন্টের জন্য এই মিউটেক্সটা রাখা হয়েছে, শুধুমাত্র রিড কাউন্টের জন্য। এটা একটু খেয়াল রাখবেন যে রিড রাইট মিউটেক্সটা রিড রাইট দুইটা স্টেজেই কাজ করে, কিন্তু মিউটেক্স যেটা সেটা শুধুমাত্র রিড কাউন্টকে আপডেট করার সময় কাজ করে। কিভাবে কাজ করে সেটা আমরা একটু কোড যদি দেখি এখন, এখানে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা আগে এই কোড ব্লকটা একটু দেখি। দেখেন তো এখানে নতুন কি আছে এই কোড ব্লকটা। অলরেডি এই টাইপের কোড ব্লক আমরা অনেকবার দেখছি, আমাকে একটু দেখে বলেন তো হোয়াট ইজ নিউ হিয়ার অর হোয়াট ইজ ডিফারেন্ট হিয়ার। হ্যালো স্যার, একটু বলেন, এনিথিং নিউ? আচ্ছা, স্যার একই লাগতেছে। কিছুটা একই লাগতেছে, ইটস ফাইন, দ্যাটস ফাইন, ওকে। সো এখানে কি কি বলছে, আমার এখানে একটা রাইটারের কোড আছে, এখানে একটা রিডারের কোড আছে। সো আমরা একটু দেখি এখানে কি কি ঘটনা ঘটতেছে। সো আপনি ধরেন আপনি প্রথমে শুরু করলেন রাইট করা, ঠিক আছে। আপনি হচ্ছে একটা কমন যে একটা ফাইল আছে, সেখান থেকে আপনি হইতেছে এই একটা ফাইল এফ, এই ফাইলটা হইতেছে আপনি রাইট করা শুরু করলেন। আর ডাব্লিউ মিউটেক্স এর ভ্যালু ইনিশিয়ালি কত ছিল, ধরে নিই আমরা 1 ছিল, আর মিউটেক্স এর ভ্যালু 1 ছিল, ঠিক আছে। আর ডাব্লিউ মিউটেক্স ইজ টু 1 আর মিউটেক্স ইজ টু 1। যখন আপনি ওয়েট কল করবেন রাইটার থেকে, তখন আর ডাব্লিউ মিউটেক্স এর ভ্যালু কত হয়ে যাবে? হ্যালো, 0 হয়ে যাবে না রাগিব? জি স্যার, 0 এর জন্য। আচ্ছা, তাহলে এখন এই ফাইলের ভিতরে রাইটিং অপারেশন চলতেছে, খুব ভালো কথা, চলতেছে, কোনো সমস্যা নেই। মিনওয়াইল রিডার কি করবে, রিডার হইতেছে একটা রিডার, এই সময়ে হচ্ছে একটা রিডার রিড করতে আসলো এই ফাইলটাকে, একটা রিডার, এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে একটা রিডার রিড করতে আসলো। রিডার রিড করতে এসে মিউটেক্স এর ভ্যালুকে কত করে দিল দেখেন তো। এই যে এখানে ওয়েট কল করে, আরে বাবা রে, আমি এখানে 1 ছিল কেটে 0 বানাই দিল। রিডার হচ্ছে মিউটেক্স কল করে, এটা হইতেছে ওয়েট, এইখানে যেটা করতেছে মিউটেক্স হলো 1 ছিল 0 বানালো। এখন রিড কাউন্ট কত হয়ে যাবে বলেন তো, রিড কাউন্টকে সংখ্যা হিসেবে আরসি লিখলাম। আরসি ইনিশিয়ালি কত ছিল, 0 ছিল না? যখন প্রথম রিডার আসবে তখন আরসি কাউন্ট কত হয়ে যাবে, রিড কাউন্ট 1 হয়ে যাবে না? একজন রিডার আসলো, ইয়েস অর নো, একজন রিডার আসলো। এরপরে দেখেন ইফ রিড কাউন্ট ইকুয়াল 1, আমরা কি করতেছি দেখেন তো,
হ্যালো। স্যার আরডব্লিউ মিউটেক্স কে স্যার এক আবার ইয়া করে দিচ্ছি -1 করে দিচ্ছি। আর ডাব্লিউ দেখেন এখানে একটা ব্যাপার একটু বুঝার আছে, এটা একটু স্লো যাব। হ্যাঁ, যখন রিড কাউন্ট অন মানে একজন রিডার অলরেডি রিড করতে আসছে, তখন আমরা কি করতেছি, চেক করতেছি যে এই এই ফাইল রিড করার জন্য এই রিডারটাই প্রথম রিডার কিনা। এই যে একটা ফাইল আছে, এই ফাইলটাকে রিড করার জন্য যে রিডারটা আসছে সে প্রথম রিডার কিনা। আমি চেক করে দেখলাম আমার রিড কাউন্ট 1, তার মানে হ্যাঁ সে আমার প্রথম রিডার। যেহেতু সে আমার প্রথম রিডার, তাহলে আমি কি করতেছি, এখানে আমি আরডব্লিউ মিটেক্স একটা ওয়েট কল করার চেষ্টা করতেছি। কিন্তু আরডব্লিউ মিটেক্স এর ভ্যালু কত দেখেন তো, 0 না? জি স্যার 0। তার মানে টেকনিক্যালি এই আরডব্লিউ মিউটেক্স এর এই ওয়েটের ভিতরে এই রিডার 1 ওয়েটে বসে যাবে। এই রিডার 1 এই আরডব্লিউ মিউটেক্স এর যে ওয়েট কিউটা আছে এই কিউ এর ভিতরে রিডার 1, শুধু রিডার 1, কিপ দ্যাট ইন মাইন্ড, অনলি রিডার 1। আমি লাল কালি দিয়ে ব্লক করে দিচ্ছি। অনলি রিডার 1 হচ্ছে এই আরডব্লিউ মিউটেক্স দ্বারা কি হয়ে যাবে, লকে আটকায় যাবে। কিপ দ্যাট ইন মাইন্ড, অনলি রিডার 1 আটকায় যাবে। ঠিক আছে, এরপরে দেখেন তো, এরপরে ধরেন আরেকটা রিডার আসলো, এই রিডারটাকে, এই রিডার ফাংশনটাকে এক্সিকিউট করার জন্য আরেকটা রিডার প্রসেস আসলো। ঠিক আছে, রিডার প্রসেস আসার পরে সে এখন কি করবে বলেন তো, আবার এই কোড ব্লকটা শুরু থেকে এক্সিকিউট করা শুরু করবে। সে এখন কি করবে বলেন তো আমাকে একটু স্যারেরা। আরেকটা রিডার প্রসেস আসছে, R2 আসছে। ঠিক আছে, R2 আসছে, কি হবে আমাকে একটু বলেন তো। স্যার রিড কাউন্ট 2 হবে স্যার। কেন রিড কাউন্ট 2 হবে স্যার? আপনি এই কন্ডিশনটা, মিউটেক্স এর ভ্যালু কত? স্যার মিউটেক্স এর ভ্যালু স্যার 0 স্যার। ও রিড কাউন্ট 2 হবে না স্যার। তাহলে কি মিউটেক্স এর ভ্যালু 0 থাকলে কি এই ওয়েট পার করে রিড টু কি রিড কাউন্টের কাছে আসতে পারবে? না স্যার। রাগিব স্যার এটা ওয়েটে চলে যাবে না স্যার, কারণ অলরেডি তো 0 আছে। বাট এই ওয়েটটা কার? এই ওয়েটটা কার ওয়েট আমাকে এটা একটু বলেন তো রাগিব। স্যার রিডার 2। রিডার 2 ওয়েট করতেছে। দেখেন এখানে কিন্তু দুই জায়গায় ওয়েট হইতে পারে। একটা হইতেছে, আমি যদি একটু, আরে ভাই এত ডিপ কেন কালে, এখানে দুইটা ওয়েট কিউ আছে। একটা ওয়েট কিউ হইতেছে আরডব্লিউ মিউটেক্স এর ওয়েট কিউ। ঠিক আছে, এটার একটা ওয়েট কিউ আছে, আর একটা ওয়েট কিউ আছে মিউটেক্স এর। ঠিক আছে, মিউটেক্স এর একটা ওয়েট কিউ আছে। সো আরডব্লিউ মিউটেক্স এর ওয়েট কিউ তো অলরেডি কে বসে আছে, R1 বসে আছে না? জি স্যার। মিনওয়াইল R2 আসলো, R2 এসে মিউটেক্স এর ভ্যালু কত দেখতেছে, 0 দেখতেছে না? জি স্যার 0। তাহলে R2 কোন কিউতে ওয়েট করবে বলেন তো? মিউটেক্স এর ওয়েট কিউতে বসে থাকবে না? জি স্যার মিউটেক্স এর ওয়েট। এভাবে যদি আরো 5টা রিডার আসে, R3, R4, R5, এরা সবাই কোন ওয়েট কিউতে থাকবে? মিউটেক্স এর ওয়েট কিউতে থাকবে না আরডব্লিউ মিউটেক্স এর ওয়েট কিউতে থাকবে? মিউটেক্স। শুধু মিউটেক্স। আর রিডার 1 কার ওয়েট কিউতে থাকবে? আরডব্লিউ মিউটেক্স। এটাই বলছে, দেখেন, one reader is queued on RW mutex. On the other hand, other n-1 readers are queued on where? Only mutex. বুঝা গেছে জায়গাটা, এই ট্রিকটা ধরা গেছে? জি স্যার। স্যার এই মিউটেক্স আর আরডব্লিউ মিউটেক্স এর ডিফারেন্সটা জানি কি, মানে কোনটা দ্বারা কি বুঝাইতেছে? বেসিক্যালি RW mutex বলতেছে রিড রাইট মিউটেক্স, আর এই মিউটেক্সটা শুধুমাত্র রিড কাউন্টটা ইনক্রিমেন্ট করার জন্য মিউটেক্স। রিড কাউন্টটাকে একটা ক্রিটিক্যাল সেকশনের মতো চিন্তা করতে চাচ্ছে তারা। সেটা যদি বুঝতে প্রবলেমও হয়, সিম্পল ভাবে চিন্তা করেন, আরডব্লিউ মিউটেক্সটা সবার আগে কল করছিল কে? রাইটার কল করছিল না? জি স্যার রাইটার। কল করে সে কি বানাই দিছে? আরডব্লিউ মিউটেক্স এর ভ্যালু 0। তারপরে একটা রিডার আসছে কিনা? জি স্যার। আসার পরে ইনিশিয়ালি মিউটেক্স এর ভ্যালু 1 ছিল, সে ওয়েট কল করে 0 বানাই দিয়ে রিড কাউন্টকে 1 ইনক্রিমেন্ট করছে। দেন রিড কাউন্ট যখন 1 হয়ে গেছে, তখন কি আমি আরডব্লিউ মিউটেক্স এর ওয়েট কল করার সুযোগ পাইছি না রিডারকে দিয়ে, প্রথম রিডারটাকে দিয়ে? জি স্যার। যখন প্রথম রিডারকে দিয়ে রিড কল করার সুযোগ পাইছি, তখন আমি কোথায় আটকাই গেছি? আরডব্লিউ মিউটেক্স এর এইখানে আটকাই গেছি না? প্রথম রিডারটা এইখানে আটকাই গেছে না? সে কি আর যাইতে পারবে? কারণ আরডব্লিউ মিউটেক্স এর ভ্যালু তো মিনুয়াল অলরেডি একটা রাইটার 0 করেই ফেলছে। আর কি আগানোর সুযোগ আছে না স্যার। রিডার 1 এর? সো রিডার 1 এইখানে আটকাই গেছে। এরপরে যত রিডার আসবে তারা কি আর এই রিড কাউন্টের এই পর্যন্ত আসার সুযোগ পাবে?
না স্যার। তারা তো এই ওয়েটেই আটকে যাবে, কারণ অলরেডি R1 কি করছে, এই মিউটেক্সটাকে জিরো বানায় নিচে এখানে এসে নিজেই আটকে গেছে। সে একটা মিউটেক্সকে জিরো বানাইছে, বানায় সে কোথায় আটকে গেছে, এই RW মিউটেক্সের এই জায়গায় আটকে গেছে। তাইলে যতক্ষণ পর্যন্ত না R1 এই মিউটেক্সটাকে ছেড়ে দিবে, মানে এই মিউটেক্সের উপর সিগন্যাল কল করবে, ততক্ষণ কি বাকি রিডাররা কি নিচে আসার সুযোগ পাবে? রিডার 2, রিডার 3, রিডার 4, রিডার 5 না স্যার। আসার সুযোগ পাবে না। এখন কোশ্চেন হচ্ছে স্যার, কখন তাহলে স্যার R1 মুক্তি পাবে এই RW মিউটেক্স থেকে? কেউ আমাকে বলতে পারবেন কখন R1 এই RW মিউটেক্স থেকে ছুটে বের হয়ে নিচের লাইনগুলো এক্সিকিউট করার সুযোগ পাবে? কখন পাবে বলেন তো? স্যার রাইটার যখন সিগন্যাল RW মিউটেক্স করবে। এক্স্যাক্টলি। সো রাইটার কিন্তু সর্বপ্রথম RW মিউটেক্স কে জিরো বানাইছিল। সো রাইটার যখন তার রাইট পারফর্ম করা শেষ হবে, আমরা যেটা অলরেডি বলছি যে রাইটার যখন লিখবে রিডার তখন রিড করতে পারবে না, সেই কন্ডিশনটাই কিন্তু এখন আস্তে আস্তে হচ্ছে। দেখেন রাইটার যতক্ষণ না তার রাইটিং শেষ করতেছে, রিডার ততক্ষণ কিন্তু রিড করতে পারতেছে না। সো রাইটার যেই মুহূর্তে এই মিউটেক্সটাকে ছেড়ে দিবে, যে মুহূর্তে এই মিউটেক্সের ভ্যালুটা 1 হয়ে যাবে ফ্রম দা রাইটার পার্ট, তখন কি হবে? তখন রিডার আসবে, রিডার এসে এই যে প্রথম যে রিডারটা ছিল যেটা ওয়েটে বসেছিল R1, সে কি করবে? সে ঠাস করে এই ওয়েট থেকে বের হয়ে আসবে। কেন বের হয়ে আসবে? হ্যালো স্যার, একটু বলেন যে রাইটার ছেড়ে দিল, রিডার হইতেছে RW মিউটেক্সের থেকে বের হয়ে আসতে পারবে, মানে ওই ওয়েট কিউ থেকে RW মিউটেক্সের ওয়েট কিউ থেকে বের হয়ে আসতে পারবে। এটা কেন পারবে? স্যার লেখা আছে মিউটেক্সের ভ্যালু আবার 1 হয়ে যেতেছে। 1 হয়ে যাইতেছে। এখন যখন সে বের হয়ে আসার চেষ্টা করবে, তখন কি সে মিউটেক্সের RW মিউটেক্সের ভ্যালুকে 1 রাখবে নাকি সেটাকে ডিক্রিমেন্ট করে দিবে? স্যার সে 1 তো রাখবে না। 1 তো দেখেন 1 কে করে দিছে সর্বপ্রথম? রাইটার করে দিছে না? জি স্যার। তাইলে এখন নেক্সট ওই ওয়েট কলের থেকে বের হয়ে এসে মিউটেক্স কে এক্সিকিউট করার কথা কার? রিডার 1 এর না? রিডার 1 স্যার। তাহলে রিডার 1 কি করবে? এটাকে জিরো বানায় দিবে না? কারণ রিডার 1 তো চাবেই না যে অন্য কেউ যাতে তার রিড করার সময় যেন রাইট করা না যায়। এই একটা ভ্যারিয়েবল, একটা কমন ভ্যারিয়েবলই তো রিডারকে আটকায় রাখছে এবং রাইটারকেও আটকাইতে সাহায্য করতেছে। ইয়েস অর নো? জি স্যার। তাহলে আমি যখন রিড করব তখন কিন্তু আমি রাইট করতে পারবো না, এবং এই যে রাইট করতে পারবো না এটা কিন্তু তখনই পসিবল যদি এই RW মিউটেক্স এর ভ্যালু কত থাকতে পারে? 0 থাকে। 0 থাকলে এই রাইটার আর রাইট করতে পারবে না। সো R1 যখন এই ওয়েটের মধ্যে কলটা করার সুযোগ পাবে, যখন এই 1 কে 0 বানাবে, তখন সে কি করবে? সে নিচের পার্টে এক্সিকিউট করা শুরু করবে। সো রিডার আসবে বা R1 আসবে, R1 এসে মিউটেক্স এর ভ্যালু কত করে দিবে বলেন তো? ইনিশিয়ালি কত ছিল এতক্ষণ? স্যার 0 ছিল। 0 ছিল, 1 করে দিবে। এখন একটা একটা করে প্রসেস এইখান থেকে ডিকিউ হবে এবং কি করবে? এখানে রিড অপারেশন করতে পারবে না। সো ধরেন আপনি R1 এখানে সিগন্যাল কল করলো, সিগন্যাল কল করে সে হচ্ছে এখানে রিড অপারেশন পারফর্ম করলো। আমি R1 এর কনটেক্সটে কথা বলতেছি। এখানে সে কাজ টাজ করলো, কাজ টাজ করার পর সে কি করবে? স্যার ওয়েট করবে, মিউটেক্সের ভ্যালুটা ডিক্রিমেন্ট করবে, আবার তার আগে কি করবে? রিড করবে। মানে রিড তো করলো, তারপরে এই লাইনটা দেখছেন, R1 একটা রিডিং অপারেশন পারফর্ম করলো, রিডিং ইজ পারফর্ম, এবং মিনওয়াইল দেখেন সে কিন্তু একটু আগে সিগন্যাল করে কি করছে? তার যে মিউটেক্স এর ভ্যালুটা ছিল সেটা কি সে কি করছে? ছেড়ে দিছে না স্যার? জি স্যার। সিগন্যাল করলে কি এইখানে এখানে এখানে সিগন্যাল করলে কি হবে? এখানে যদি আমি সিগন্যাল করি, যদি আমি এখানে সিগন্যাল করলে কি হবে আমাকে একটু বলেন তো? স্যার মিউটেক্সের ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে, যেটা 0 ছিল। হ্যাঁ, মিউটেক্স এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করবে। সো দেন কি হবে? দেন হইতেছে R1 রিড করতেছে। এখন যখন এখানে মিউটেক্স এর ভ্যালুটা, এখানে যখন মিউটেক্স এর ভ্যালুটা 1 হয়ে গেল, তখন কি আর এখানে এই যে এই ওয়েটে যে এই প্রসেসগুলো আটকায় ছিল R2, R3, R4, R5, তারা কি আর ওয়েট আটকায় থাকবে? তারা এখন এক এক করে ইনক্রিমেন্ট করতে পারে না চাইলে? জি স্যার। সো কনজিকিউটিভলি এখানে হইতেছে R2 আসবে, এখানে হইতেছে সে রিড কাউন্ট বাড়বে, এবং এখানে যেহেতু রিড কাউন্ট অলরেডি 1 এর বেশি হয়ে গেছে, সো এই 1 এ তো আর এখানে আটকাবে না। আর যদি না আটকায়, সে যখন আবার মানে রিডার 2 আসবে, রিডার 2 হইতেছে আবার সিগন্যাল কল করে ছেড়ে দিবে। মানে বেসিক্যালি
সবাই এখন একসাথে এসে রিড করতে পারে না চাইলে? ওই যে একটু আগে যেটা বলতেছিলাম যে রিডাররা সবাই একসাথে রিড করতে পারে, এই কন্ডিশনটা কি স্যাটিসফাই করে? জি স্যার। স্যার যে একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, ওই আমি যে এখানে অনেক জিবিজি বানাইছি। হ্যাঁ স্যার বলেন। যে R1 তো হচ্ছে রিড করতেছে, এরপরে যখনই হচ্ছে আপনার আরেকটা প্রসেস হচ্ছে R1 থেকে আচ্ছা একটু 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 করে আসি। R1 রিড করার আগে কি করছে? সিগন্যাল কল করছে না? সিগন্যাল কল করে মিউটেক্সটাকে 1 করছে। জি তার মানে কি এটা যখন 1 করে দিল, সিগন্যাল করে যখন মিউটেক্স হলো 1 করে দিল, তখন কি আর R2 এর এই কিউতে বসে থাকার দরকার আছে? এই যে ওয়েটে, তার মানে কি R2 যেখানে আটকায় ছিল বা R3 R4 যারা এরা সবাই যারা এখানে আটকায় ছিল তারা কি আর আটকায় থাকবে, নাকি তারা এখান থেকে বের হয়ে আসবে রিড কাউন্ট ইয়ে থেকে ওয়ান এট এ টাইম করে বের হয়ে আসতে পারবে? ধরেন R2 ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো কিউ এর কনটেক্সটে বলতেছি, তো R1 অলরেডি রিড করতেছে, এটা মাথায় রাখছি, ঠিক আছে? R2 আসলো, R2 এসে কি করছে? R2 এসে এই ওয়েট কল থেকে বের হয়ে যেতে পারছে কেন? কারণ অলরেডি R1 কি করছে? সেমাফোরের ভ্যালু 1 করে দিছে। সো এখন কি হবে বলেন তো, যদি এখান থেকে সে বের হয়ে আসে? এখান থেকে বের হয়ে আসলে পরে সে কি করবে? এখানে একটা ওয়েট কল করলো, ওয়েট কল করে রিড কাউন্ট কত করবে? 2 করে দিবে না? 2 করে দিল, তার মানে দুইজন রিডার ঢোকার সুযোগ পাইছে। আবার সে কি করবে? সেমাফোরের ভ্যালুটা কি করবে? ছেড়ে দিবে না? আবার ছেড়ে দিবে। কার জন্য ছেড়ে দিবে? R3 এর জন্য ছেড়ে দিবে না? জি স্যার। আবার R3 কার জন্য ছেড়ে দিবে? R4 এর জন্য ছেড়ে দিবে। R4 কার জন্য ছেড়ে দিবে? R5 এর জন্য ছেড়ে দিবে। এবার সবাইকে একসাথে রিড করার অপরচুনিটি পেয়ে গেল না এট এ টাইম? আমরা যে একটু আগের স্লাইডে বলছিলাম যে একটা কন্ডিশন দিছিলাম যে কি বলে, রিডার্স অনলি রিড, এবং এটা কি করতেছে? নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ। নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ। সো আমি কি প্রমিসটা রাখতে পারছি যে নো রিডার শুড ওয়েট ফর আদার রিডার টু ফিনিশ? সো এই জিনিসটাই দেখেন এখানে কিন্তু হয়েছে। আপনারা যদি দেখেন এখানে এই জিনিসটাই বেসিক্যালি হয়েছে যে একটা রিডারের জন্য কিন্তু R1 এর জন্য কিন্তু বাকি রিডারদের আর ওয়েট করা লাগতেছে না। যে মোমেন্টে R1 রিড করার সুযোগ পেয়ে গেছে, সাথে সাথে সিকোয়েন্সিয়ালি আস্তে আস্তে করে R2 R3 R4 বাকিরাও রিড করার সুযোগ পেয়ে গেছে। সো এটা যদি আমরা একটু এখানে আরেকটা সিমুলেশন দিয়ে একটু বোঝার চেষ্টা করি, বেসিক্যালি এই জিনিসটা অলরেডি বোঝানো হয়েছে। সো 1 1 ইনিশিয়ালি রিডার কাউন্ট হচ্ছে 0। সো আমাকে একটু বলেন তো যে এটা এখন সিমুলেট কিভাবে করা যেতে পারে? একটু ট্রাই করেন তো। হ্যালো, এনিওয়ান? একটু ট্রাই করি কিভাবে করা যায়। আচ্ছা লেটস আমি শুরু করি, ফাইন, নো প্রবলেম, ঠিক আছে? সো দেখেন আপনার, আচ্ছা হ্যাঁ, সো ধরেন এইটাকে রিডার 1 আসছে আর রিডার 2 আসছে রিড করার জন্য। কি হবে বলেন তো? রিডার 1 আর রিডার 2 রিড করতে আসছে, কি হবে শুরুতে আমাকে বলেন তো এই কোডটা দেখে। প্রথম একটা আমি মিউটেক্সের ভ্যালু 1 ছিল, সো রিডার 1 আসছে, রিডার 1 এসে মিউটেক্সের ভ্যালুটাকে 0 করছে। দেন রিড কাউন্ট কত করছে? রিড কাউন্টকে 1 ইনক্রিমেন্ট করছে রিডার 1 আসার পরে। দেন ইফ রিড কাউন্ট ইকুয়াল 1, আরডব্লিউ মিউটেক্সের ভ্যালু কি হয়ে যাবে? ওয়েট কল করলে ডিক্রিমেন্ট হয়ে যাবে। ভালো কথা হইলো। হওয়ার পরে এখন কি হচ্ছে? R1, আমরা কিন্তু R1 এর কনটেক্সটে চিন্তা করতেছি প্রথমে, ঠিক আছে? প্রথমে R1 নিয়ে ভাবতেছি। সো R1 এর পরে কি করবে? R1 বেসিক্যালি এখানে একটা সিগন্যাল কল করবে। সিগন্যাল কল করলে কি হবে? সিগন্যাল কল করলে এই মিউটেক্সের ভ্যালুটা 1 হয়ে যাবে। কারো যদি বুঝতে প্রবলেম হয় একটু বলেন স্যার, যে স্যার এই সিমুলেশনটা বুঝতেছি না, ঠিক আছে? আমরা কিন্তু রিডার দিয়ে শুরু করছি, ঠিক আছে? তো R1 যখন আপনার এই রিডিং এর অপরচুনিটি পেয়ে যাবে, এখন নেক্সট আরেকটা রিডার আসতে পারে না? জি স্যার, R2 আসতে পারে। হ্যাঁ, R2 আসলো। R2 এসে কি করবে? R2 এসে মিউটেক্সের ভ্যালু কি করে দিবে? 0 করে দিবে না? জি স্যার, 0 করে দিবে। R2 মিউটেক্সের ভ্যালু 0 করে দিয়ে রিডার কাউন্ট কত করবে? +1 2 হবে। রিডার কাউন্ট +1 করে দিবে, তাহলে এটা হয়ে যাবে 2। তারপরে এখন কি আর R2 কি এই কন্ডিশনে ঢুকবে? রিডার কাউন্ট কি আর 1 আছে? না স্যার, ডাইরেক্ট সিগন্যালে ঢুকবে। সিগন্যালে ঢুকবে, সিগন্যালে ঢুকে মিউটেক্সকে 1 করে দিবে। তার মানে রিডিং পারফর্ম চলতে থাকবে, ঠিক আছে? রিডিং পারফর্ম এখন আমার R1 R2 দুইজনই হইতেছে এই ফাইলটা রিড করতে পারতেছে এট এ টাইম, ঠিক আছে? এখন ধরেন লেটস সে R1 এর কি হইতেছে? রিড করা কমপ্লিট, R1 ইজ ডান উইথ রিডিং। সে কি করবে? একটা ওয়েট কল করবে। ওয়েট কল করে মিউটেক্সের ভ্যালুকে সে 0 বানায় দিল। 0 বানায় দেওয়ার পরে সে কি করবে? রিড কাউন্টকে কি করবে? ডিক্রিমেন্ট করে দিবে, কারণ রিডার 1 এর অলরেডি রিড করা শেষ। সো আমার এখন
এখানে রিডার অপারেশন করতেছে একজন, ঠিক আছে, এবং রিড কাউন্ট ডিক্রিমেন্ট করা শেষ। ইফ রিডার কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0 তাহলে সিগন্যাল র মিউটেক্স, এটা কি কল হবে? আমার এখন রিডার কাউন্ট কত? 1 আছে। 1 তাহলে 1 থাকলে কি এই কন্ডিশন স্যাটিসফাই করবে? না না, স্যার যদি না করে তার মানে এই ইফে আমি ঢুকবো না, আমি জাস্ট সিগন্যাল মিউটেক্স করে আমি রিডার যেই ডিক্রিমেন্টের কাজটুকু বাকি ছিল সেটা সে শেষ করছে, সো আমি এখানে মিউটেক্সের ভ্যালু 1 করে দিব। এখন রিড করতেছে কয়জন? R2 শুধু রিড করতেছে না। এখন এই পর্যায়ে যদি একটা রাইটার কোড, একটা রাইটারই আসে, ডাব্লিউ রাইটারকে W1 দিয়ে বুঝাইলাম, এখন এই রাইটার কি রাইট করতে পারবে? না স্যার কেন পারবে না? রাইটার আসলো, রাইটার এসে RW মিউটেক্স কে ওয়েট কল করলো, কিন্তু সে এসে কি দেখছে এখানে RW মিউটেক্স এর ভ্যালু কত? 0 0 হয়ে আছে। তাহলে এটা কখন আমার রাইটারকে সুযোগ করে দেওয়া সম্ভব হবে? যখন রিডার 2 তার রিডিং কমপ্লিট করে ফেলতে পারবে, তাই না? সো রিডার 2 কি করতেছে? রিডার 2 তো মিনওয়াইল এখানে রিড করতেছিল। সো রিডার 2 ভাবলো যে হ্যাঁ আমারও এখন পড়াশোনা শেষ। সো রিডার 2 কি করবে? আমি যদি একটু ক্লিন করি, রিডার 2 হইতেছে মিউটেক্স এর উপরে ওয়েট কল করবে, ওয়েট কল করে মিউটেক্স লেভেলটাকে 0 বানাই দিতেছে, বানাই দিয়ে রিড কাউন্ট কত করতেছে? ডিক্রিমেন্ট করে, আগে ছিল 1 এখন বানাচ্ছে 0। এখন দেখেন তো রিড কাউন্ট ইকুয়াল ইকুয়াল 0 এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে কিনা? জি স্যার। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তার মানে এখন আমি এখানে সিগন্যাল কল করতে পারবো কার উপরে? RW মিউটেক্স এর উপরে। তাহলে RW মিউটেক্স আগে ছিল 0, এই যে অনেকক্ষণ পরে RW মিউটেক্স এর ভ্যালু 1 হইলো। আর মিনওয়াইল রিডার হইতেছে তার সিগন্যাল কল করে মিউটেক্সটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। আর যখনই এটা 1 হয়ে গেছে তখনই রাইট করা কে শুরু করে দিবে? এই ফাইলটাতে রাইটার রাইট রাইট করা, করতে পারবে। এই যে এই রাইটার প্রসেসটা হইতেছে বেসিক্যালি এই ফাইলে রাইট করতে পারবে। সো রিডার একটা প্রসেস, রাইটার একটা প্রসেস। রিড ডাব্লিউ দিয়ে রিড লেখছি কেন? এনিওয়ে, সো ডাব্লিউ দিয়ে আমি আসলে রাইটারকে বুঝাচ্ছি, রাইটার প্রসেসকে বুঝাচ্ছি, আর আর দিয়ে বুঝাচ্ছি রিডার প্রসেসকে। সো এটা অবশ্যই মাথায় রাখবেন, রিডার এবং রাইটার প্রসেস কিন্তু আলাদা, ঠিক আছে? সো আজকে এতটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা বাকি পার্টটুকু ডিসকাস করবো ইনশাল্লাহ। এটা বেসিক্যালি আমাদের আর 2-3টা স্লাইড, দিস শুডন্ট টেক লং। সো আপ আনটিল নাও কারো কোনো কোশ্চেন আছে? এনিওয়ান, এনি কোয়েরি, এনিথিং বুঝি নাই বা স্লাইডের কোনো কিছু? আচ্ছা, ওকে, ফাইন।